অনেক লোক বলছিল যে আমি যেন একটা ইসেকাই অ্যানিমে নিয়ে আসি, তাই আমি তোমাদের কথা শুনেছি আর এখন ফাইনালি আমি একটা ইসেকাই অ্যানিমে নিয়ে চলে এসেছি। আর এই অ্যানিমের ভেতরে রিইনকার্নেশনও আছে, তাই মজাটা এখন ডাবল হয়ে গেছে। তো এখন টাইম ওয়েস্ট না করে আমরা এপিসোড 1 শুরু করি। এপিসোড 1-এ আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার রিইনকার্নেট হওয়ার পর নতুন ওয়ার্ল্ডে জেগে ওঠে। জেগে ওঠার পর সে দেখে টেবিলের উপর দুটো বই পড়ে আছে। তারপর সে বাইরে এসে চারপাশের দৃশ্য সিনারি দেখতে থাকে। তখনই সে তার ওয়াটার এলিমেন্ট ইউজ করে, যার ফলে তার হাত থেকে পানি বেরোতে শুরু করে। পরের সিনে আমাদের পাস্টের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে ছেলেটা রিইনকার্নেট হওয়ার আগে একটা জায়গায় থাকে, যেটা হেভেনের মতো মনে হচ্ছিল। তখন সেখানে একজন লোক এসে তাকে বলে, এটা আফটার লাইফ নয়, তোমার নাম রিও, তাই না? এখানে অনেক দিন পর কেউ এসেছে বলে আমি অনেক রিলিফ ফিল করছি। এভাবে বলে সে তাকে জানায়, দুঃখিত, কিন্তু তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো। তখন রিও বলে, হ্যাঁ আমার মনে আছে। তাহলে তুমি কি গড? লোকটা বলে, না, সহজভাবে এক্সপ্লেন করলে আমি একজন অ্যাঞ্জেল। এটা শুনে রিও মনে মনে ভাবে, আমি একে ফেক মাইকেল বলে ডাকবো। তারপর সে অ্যাঞ্জেলকে জিজ্ঞেস করে, আমি বুঝেছি যে আমাকে রিইনকার্নেট করা হবে, কিন্তু নতুন লাইফ শুরু করার পর আমাকে কি করতে হবে? অ্যাঞ্জেল বলে, তুমি যেমনভাবে বাঁচতে চাও তেমনভাবেই বাঁচতে পারো, তোমাকে কোনো মিশন দিয়ে পাঠানো হচ্ছে না। এটা শুনে রিও বলে, যদি আমি নিজের মতো বাঁচতে পারি তাহলে আমি চাই আমার জীবন খুব শান্ত, পিসফুল হোক। অ্যাঞ্জেল বলে, ঠিক আছে, যে ওয়ার্ল্ডে তোমাকে রিইনকার্নেট করা হবে সেটি ম্যাজিকে পরিপূর্ণ, ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। আমরা এই দুনিয়াকে ফি বলে ডাকি। রাফলি এই ফি ওয়ার্ল্ডের মাত্র 20% মানুষ স্পেল কাস্ট করতে পারে, আর তুমি ওয়াটার এলিমেন্টের সঙ্গে সবচেয়ে বেশি কম্প্যাটেবল। আর যেহেতু তুমি শান্ত জীবন চাও, তাই আমি তোমাকে ফরেস্ট অফ রন্দোর ভেতরে রিইনকার্নেট করছি। সেখানে পৌঁছানোর পর তোমার একটি হাউস থাকবে এবং 2 মাসের রেশন থাকবে। এরপর রিও তার বাড়ির ভেতরে এসে খাবারের আইস হাউসের দিকে তাকায়। সে লক্ষ্য করে যে খাবারটি পুরোপুরি সংরক্ষিত অবস্থায় ছিল। এটা দেখে সে বলে, সম্ভবত এটি ম্যাজিক ব্যবহার করে স্টোর করা হয়েছে। তখন এঞ্জেল তাকে বলে যে তার বাড়িটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে মনস্টাররা তার উপর ইমিডিয়েট আক্রমণ করতে না পারে। তুমি এটাকে এভাবে বুঝতে পারো যে তোমার বাড়ির চারপাশে একটি ব্যারিয়ার বসানো আছে। এরপর আমরা দেখি রিও যে বইটি পেয়েছে সেটি তাকে মনস্টারদের সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দিচ্ছে। বইটি পড়ে সে বলে, এমন ল্যাঙ্গুয়েজ সে আগে কখনো দেখেনি, তবুও সে বুকটি খুব ভালোভাবে পড়তে পারছে। এরপর সে আরেকটি বুক দেখে যার নাম ফ্লোরা কম্প্যানিয়ন। সেই বুকটিতে ম্যাজিক সম্পর্কে লেখা ছিল। সেগুলো অধ্যয়ন করার পর রিও বাইরে বেরিয়ে আসে এবং নিজের ওয়াটার এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করে। রিও লক্ষ্য করে ওয়াটার এলিমেন্ট ব্যবহার করতে তার শুধু ইম্যাজিন করলেই হচ্ছে, মুখে বলে স্পেল ক্যাস্ট করার প্রয়োজন নেই। সে বলে, তবে যদি মুখে বলেও কন্ট্রোল করা যেত তাহলে সেটা কতটা কুল হতো। পরের সিনে দেখা যায় সে তার ওয়াটার ম্যাজিক ব্যবহার করে একটি পাত্র ফিল করছে, কিন্তু তারপর সে ভাবতে থাকে এখন পানি গরম করবে কিভাবে। এটা বলেই সে বাইরে যায় এবং কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কাজটি সফল হয় না। বারবার কাঠ ঘষতে ঘষতে সে ক্লান্ত হয়ে পড়ে এবং শুয়ে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে মাথার উপর উজ্জ্বল সূর্য। সেটি দেখে তার মাইন্ডে একটি আইডিয়া আসে। সে তখন তার ওয়াটার এলিমেন্ট পরিবর্তন করে ফ্রিজ স্পেল ব্যবহার করার চেষ্টা করে, অর্থাৎ সামনে থাকা পানিকে ফ্রিজ করতে চায়, কিন্তু সেটি সফল হচ্ছিল না। তখন সে বলে, মনে হচ্ছে আমাকে অন্য কোনো মেথড ব্যবহার করতেই হবে। এরপর রিও বুঝতে পারে কিভাবে আইস প্রোডাক্ট করতে হয়। সে বিভিন্ন মলিকিউল আলাদা করে সেগুলোকে কানেক্ট করে এবং অবশেষে আইস তৈরি করে ফেলে। এটা দেখে সে খুবই আনন্দিত হয়। তারপর সেই আইস সূর্যের নিচে রেখে দেয়, ফলে সেটি একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করতে শুরু করে। আর সেই ফোকাসড আলো ব্যবহার করে নিচের কাঠে আগুন জ্বালিয়ে দেয়। কাঠে আগুন জ্বালানোর পর সে এখন সেই আগুনে পানি গরমও করে নেয়। এতে সে ভীষণ আনন্দিত হয়ে বলে, আজকের প্রথম দিনটা সত্যি বেশ প্রোডাক্টিভ গেল। এখন সে ভাবতে থাকে হয়তো একদিন নিজের হাত থেকেই গরম পানি বের করতেও পারবে, ঠিক যেমন সে বরফ তৈরি করেছিল। সত্যি বলতে ম্যাজিক জীবনের সবকিছু অনেকটাই ইজি করে দেয়। আপাতত একটু ঘুমিয়ে নেওয়াই ভালো, আগামীকাল অনেক কাজ আছে। এভাবে বলে সে ঘুমিয়ে পড়ে। পরের সকালবেলা উঠে সে খাবার খেতে শুরু করে। খেতে খেতে বলে, এঞ্জেল তার জন্য 2 মাসের খাবারের সাপ্লাই প্রস্তুত করে রেখেছে। তার মানে এই রসদ শেষ হয়ে গেলে তাকে নিজেকেই হান্টিং করতে যেতে হবে, কারণ এতদিন খাবার টিকবে না। সে ভাবে খাবার খুঁজতে হলে তাকে ব্যারিয়ারের বাইরে বেরোতেই হবে, কিন্তু বাইরে বেরোলেই
মনস্টার্স আক্রমণ করবে। তার কাছে শুধু একটা নাইফ আছে। এতটুকু অস্ত্র যথেষ্ট হবে বলে তার মনে হয় না। তাই তার উপলব্ধি হয় যে কিছু অ্যাটাক ম্যাজিক শেখা জরুরি। সে চায় তার জীবনটা শান্ত ও সেফভাবে কাটুক। তাই নতুন ম্যাজিকের প্র্যাকটিস শুরু করাই ভালো। পরের দৃশ্যে সে প্রথমে একটি ওয়াটার বল তৈরি করার চেষ্টা করে এবং সেটাকে সামনে শট করতেও সক্ষম হয়। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ তার প্রথম অ্যাটাক স্পেল সফল হয়েছে। তবে সে লক্ষ্য করে এই আক্রমণের পাওয়ার তেমন বেশি ছিল না। তারপর নিজেকেই বলে সমস্যা নেই, তার কাছে আরও অনেক মেথডস আছে। যদি ওয়াটার বল কাজ না করে তাহলে সে ওয়াটার জেট ব্যবহার করবে। এটা বলে সে হাই ভেলোসিটির এক্সট্রিম আকারে পানি বের করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় পানির ধার ততটা তীব্র নয়। এটা দেখে রিও কিছুটা হতাশ হয়ে পড়ে। তখন তার মনে পড়ে সে এঞ্জেলকে জিজ্ঞেস করেছিল ম্যাজিক ব্যবহার করার আসল উপায় কি। এঞ্জেল বলেছিল ম্যাজিকের মূল ফান্ডামেন্টাল হলো ইম্যাজিনেশন। যে ম্যাজিক ব্যবহার করতে চাও সেটাকে আগে মনে স্পষ্টভাবে ইম্যাজিন করতে হবে। যা করতে চাও তার একটি পরিষ্কার মেন্টাল পিকচার গড়ে তুলতে হবে। এরপর রিও দীর্ঘ সময় ধরে ট্রেনিং করে এবং আমরা দেখি তার ওয়াটার জেট আগের তুলনায় অনেক বেশি উন্নত ও ইফেক্টিভ হয়ে উঠছে। পরবর্তী সিনে আমরা দেখি রিও এখন নিজের হাত থেকেই গরম পানি বের করতে সক্ষম হয়। এটা দেখে সে ভীষণ আনন্দিত হয়ে ওঠে। পরের সিনে সে আকাশের মধ্যেই আইস ক্রিয়েট করার চেষ্টা করে এবং অবশেষে সে এতে সফলও হয়। তবে এই প্রসেসটা খুব বেশি ফাস্ট ছিল না। সে বলে এই আইস ম্যাজিক আসলে বেশ পাওয়ারফুল, কিন্তু তার মেইন গোল হলো এক অসাধারণ আইস ম্যাজিক অ্যাটাক তৈরি করা, যার নাম সে দেবে আইস লেন্স। রিও এখন আইস লেন্স ইউজ করার চেষ্টা করে। সে বরফকে শুট করে ছুড়ে দেয়, কিন্তু সেটা খুব বেশি দূর পর্যন্ত যায় না। এটা দেখে সে বলে সম্ভবত এটাকে ওয়াটার টাইপ ডিরেকশনে নিক্ষেপ করা একটু ডিফিকাল্ট। এটাকে ইউজ করাও বেশ চ্যালেঞ্জিং, আর এর রেঞ্জও খুব লিমিটেড। তাই কমব্যাটের সময় হয়তো এটা ব্যবহার করা ঠিক হবে না। তবে সমস্যা নেই, প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে তোলে। সে ঠিক করে এই স্কিলের উপর প্রচুর প্র্যাকটিস করবে। পরের সিনে দেখা যায় রিও তার সব ম্যাজিকের উপর ইন্টেন্সিভ ট্রেনিং শুরু করে এবং ধীরে ধীরে সব ম্যাজিকে মাস্টারি অর্জন করে। দীর্ঘ ট্রেনিংয়ের পর তার মানা প্রায় শেষ হয়ে যায়। তার মনে হতে থাকে যে সে হয়তো অচেতন হয়ে পড়বে। তবুও রিও গিভ আপ করে না। সে আরও অনেকক্ষণ ট্রেনিং চালিয়ে যায় এবং আবার আইস লেন্স ইউজ করে। এবার সে বরফের টুকরোটা খুব দূরে ছুটতে না পারলেও তা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারে, যা আগের তুলনায় অবশ্যই বেটার প্রোগ্রেস। পরবর্তী সিনে রিও একটি লাঠি প্রিপেয়ার করে। সে তার উপর একটি নাইফ বসায় এবং সাথে আইস কোটিং লাগায় যাতে সেটা ভেঙে না যায়। এরপর রিও তার শেল্টারের বাইরে হান্টিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হান্টিং করতে করতে সে বেশ দূরে চলে যায় এবং নদীর ধারে কোয়ার্টস খুঁজে পায়। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ এটা পাথরের সাথে ঘষে ফায়ার ইগনাইট করা যাবে। ফলে তাকে আর সূর্যের উপর ডিপেন্ড করতে হবে না। সে বলে চলো কিছু হার্বসও কালেক্ট করি, তারপর বেসে ফিরে যাব। এই বলে সে হার্ব সংগ্রহ করতে যায়, কিন্তু ঠিক তখনই তার সামনে একটি লেসার বোর্ড উপস্থিত হয়। এটা দেখে রিও ভয় পেয়ে যায়। অন্যদিকে বোর্ডটিও দ্রুত গতিতে তার দিকে চার্জ করে অ্যাটাক করতে এগিয়ে আসে। এটা দেখে রিও এখন ঘাবড়ে যায়। তার মনে পড়ে যায় কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সে হঠাৎ করে তার সামনে থেকে সরে যায়, যার ফলে সেই বোর্ড সামনে গিয়ে পড়ে যায়। কিন্তু সে অবশ্যই আবার উঠে দাঁড়ায় এবং তার উপর অ্যাটাক করতে এগিয়ে আসে। রিও তখন বলে যে সে কিছু করতে পারবে, কারণ এই দুনিয়ার ভিতরে ম্যাজিক আছে। এটা বলার পর সে নিজের আইস ম্যাজিক ইউজ করে পুরো ফ্লোরটাকে বরফে পরিণত করে দেয়। ফলে বোর্ড দৌড়াতে গিয়ে পিছলে যায়। এরপর রিও অনেকগুলো বরফের স্পাইক তৈরি করে। পিছলাতে পিছলাতে বোর্ড এসে সেই স্পাইকগুলোর উপর গিয়ে পড়ে এবং শেষ হয়ে যায়। এইভাবে রিও জিতে যায় এবং আবার বাড়িতে ফিরে আসে। সে বলতে থাকে যেসব লেসার বোর্ড আছে তারা সবচেয়ে দুর্বল, আর সবচেয়ে দুর্বলটার সাথেই যদি লড়তে আমার এত ডিফিকাল্টি হয় তাহলে সামনে কি হবে কে জানে। সে আবার সেই বুক পড়তে থাকে। বলে এই বুকের শেষ 2টা পেজ হলো স্পেশাল এডিশন। সেখানে সে ড্রাগন সম্পর্কে পড়ে। লেখা আছে ড্রাগনস এতটাই পাওয়ারফুল যে তারা একাই পুরো সিটি ধ্বংস করতে পারে। যদি কখনো তাদের দেখো তাহলে সঙ্গে সঙ্গে পালিয়ে যেও। দ্বিতীয় পেজে অ্যাকুমা সম্পর্কে লেখা, যে একটি নট ফলেন এঞ্জেল। তার অরিজিন সম্পর্কে কিছুই জানা যায় না। বইয়ে লেখা আছে শুধু এই হোপ করো যে তার সাথে কখনো দেখা না হয়, না হলে সেটাই হবে তোমার শেষ দিন। পরের সিনে রিও আবার ফরেস্টে ফিরে আসে। ঠিক তখনই এক বিশাল হক তার উপর অ্যাটাক করে বসে। এটা দেখে রিওকে শিল্ড লাগিয়ে সেখান থেকে সরে যেতে হয়। রিও বলতে থাকে এই হক এয়ার স্ল্যাশ ইউজ করছে, যা এক ধরনের দুর্দান্ত এয়ার অ্যাটাক, কিন্তু এদের মেইন অ্যাটাক হলো তাদের তীক্ষ্ণ বিক দিয়ে,
যা খুবই শার্প। সে বলে, আমার মনে হয় না আমি এটার থেকে পালাতে পারবো, তাই আমাকে ফাইট ব্যাক করতেই হবে। সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর হকের উপর প্রচুর আইস অ্যাটাক চালায়, কিন্তু হক সব অ্যাটাক ডজ করে তার একদম কাছে চলে আসে। তখনই রিও নিজের চারপাশে একটি আইস শিল্ড তৈরি করে। আঘাতের ইম্প্যাক্টের কারণে সেই হক তার সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই হকটি আবার আকাশে উড়ে যায়। রিও তখন লক্ষ্য করে যে তার আক্রমণের ফলে হকের একটি চোখ নষ্ট হয়ে গেছে। এরপর হকটি সেখান থেকে সরে যায়। এটা দেখে রিও ভীষণ রিল্যাক্সড অনুভব করে। সে মাটিতে বসে পড়ে এবং বলে, আমি তো শুধু একটা আরামদায়ক জীবনই চেয়েছিলাম, কিন্তু এখানে তো সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটছে। পরের দৃশ্যে রিও বলে, ওই হকের হাত থেকে বাঁচতে গিয়ে আমি আমার বাড়ির ডিরেকশনই হারিয়ে ফেলেছি। সে নিজের বাড়ি খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সে একটি নদীর তীরে এসে পৌঁছায়। সেখানে সে এক নাইটকে দেখতে পায়, কিন্তু সেই নাইটের কোনো মাথা নেই, এমনকি তার ঘোড়ারও না। পরবর্তী দৃশ্যে রিওকে দেখা যায় জঙ্গলের ভেতর বহু মনস্টারের সঙ্গে লড়াই করতে। এখন সে নিজের শক্তি ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছে। পানিতে নেমে সে এক বিশাল অক্টোপাসকেও পরাজিত করে। আমরা দেখি রিওর ওয়াটার জেটের পাওয়ার এতটাই প্রবল হয়ে উঠেছে যে তা পাথর পর্যন্ত কেটে ফেলতে পারে। এটা দেখে সে খুবই আনন্দিত হয় এবং বলে, ধীরে ধীরে আমি এখন ম্যাজিক ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি। এরপরের দৃশ্যে রিও আবার সেই নাইটের সঙ্গে যুদ্ধ করতে আসে। রিও বলতে থাকে, এঞ্জেল আমাকে যে বইটা দিয়েছিল তাতে এই মনস্টারের কোনো মেনশনই ছিল না। এটা কি সত্যিই মনস্টার, নাকি বিগিনার এডিশনের থেকেও উন্নত কোনো ভার্সন? এরপর তাদের মধ্যে তীব্র ব্যাটেল শুরু হয়। সেখানে নাইটটি খুব সহজেই রিওকে পরাজিত করতে থাকে, এমনকি তার আইস শিল্ড ভেঙে দেওয়ার পরও। হেরে গিয়ে রিও নিচে পড়ে যায় এবং বলে, আমার মনে হয় না আমি কখনো একে জিততে পারবো, তবে একটি কারণ আছে যার জন্য আমি প্রতি রাতে এখানে আসি। আমার মনে হয় এই মনস্টারই আমাকে ট্রেনিং দিচ্ছে। এমন সময় মনস্টারটি তার তলোয়ারটি বরফে রূপান্তর করে দেখায় এবং সেটি রিওর হাতে তুলে দেয়। রিও বুঝতে পারে মনস্টারটি চায় সে যেন এই তলোয়ারটি মাস্টার করে, তাই রিও তলোয়ারটি গ্রহণ করে। তারপর নাইটটি সেখান থেকে চলে যায়। পরের সিনে হারিও দেখতে পায় যে হকটাকে সে আগে দেখেছিল সেটি এখন পুরোপুরি ইভলভ হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ চালায়। রিও এখন তার ম্যাজিক এতটাই মাস্টার করেছে যে একবারেই সে আইস ওয়ালের 5টি লেয়ার দাঁড় করিয়ে ফেলে, কিন্তু হকের আক্রমণ এতটাই পাওয়ারফুল হয় যে রিওর সব শিল্ড ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সে রিওর পিছু ধাওয়া করে। রিও এবার 10 লেয়ারের শিল্ড তৈরি করে, তবু হক সেটাও বেশ ইজিলি ভেঙে দেয়। এটা দেখে রিও এখন বাইকাল লেন্স ইউজ করে, কিন্তু হক সেটাকে ডক করে নেয়। তারপর হক এক প্রচণ্ড তীক্ষ্ণ শব্দ তরঙ্গ ছাড়ে, যার অভিঘাতে রিওর শিল্ড আবারও ভেঙে যায়। এটা দেখে রিও বিস্মিত হয়ে বলে, এটা সে কিভাবে করলো? এরপর হক তার উপর লাইটনিংয়ের আক্রমণও চালায়, যেটা রিও দ্রুত ডজ করে। তখন হক তার পা দিয়ে ধারাবাহিক আঘাত করতে শুরু করে। অন্যদিকে রিও তার সোয়ার্ড বের করে লড়াই চালিয়ে যেতে থাকে। হক যখন তার দিকে এগিয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে রিও লাফিয়ে উঠে তার উপর তলোয়ার দিয়ে আঘাত করে, আর এর ফলেই সেই ফাইট জিতে যায়। পরের সিনে দেখা যায় হক মাটিতে পড়ে আছে। রিও তার কাছে গিয়ে বলে, আমি জানি আমরা দুজনেই আমাদের বেস্ট দিয়েছি, তবুও তুমি হেরে গেলে। এটা অ্যাকসেপ্ট করা তোমার জন্য কঠিন, সেটাও আমি জানি। তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমি আরও শক্তিশালী হয়েছি। আমি ভেবেছিলাম আবার তোমার সঙ্গে দেখা হবে, সেই কারণেই নিজেকে আরও পাওয়ারফুল করেছি। তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি ইচ্ছে করেই ইভলভ হয়ে এসেছিলে যেন আমার উপর রিভেঞ্জ নিতে পারো, কারণ আমি তোমার চোখ নষ্ট করেছিলাম। কিন্তু দুঃখিত, এই ব্যাটল আমি জিতেছি, আর আমার কারণেই তুমি এখানে এসেছো, তাই এই ম্যাচ আমিই শেষ করব। এ কথা বলে রিও তার শরীর থেকে তলোয়ারটি বের করে নেয় এবং তাতেই হকের মৃত্যু ঘটে। পরের সিনে রিও সেখান থেকে ফিরে যাচ্ছিল। হঠাৎই তার সামনে এক লাল রঙের ড্র্যাগন এসে উপস্থিত হয়। সেটা দেখে রিও ভীষণ ভীত হয়ে পড়ে। তার মনে পড়ে এই ড্র্যাগনরা অত্যন্ত শক্তিশালী সত্তা, যখনই এদের দেখবে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। ঠিক তখনই ড্র্যাগন টেলিপ্যাথি ব্যবহার করে রিওর সঙ্গে। রিও তার কথা শুনে বিস্মিত হয়ে যায় এবং বলে, এই ড্র্যাগন কি সত্যিই কথা বলতে পারে? তখন ড্র্যাগনটি বলে, অনেক দিন ধরে আমি টেলিপ্যাথি ইউজ করিনি, কিন্তু এটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার টেলিপ্যাথি এখনো পারফেক্টলি কাজ করছে। এরপর সে রিওকে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি এমন কোনো হকের সঙ্গে দেখা করেছে যে সদ্য ইভলভ করেছে? রিও উত্তর দেয়, হ্যাঁ, দেখা হয়েছিল। সে কি তোমার কোনো সার্ভেন্ট বা ফলোয়ার ছিল? যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করো, কারণ আমি তাকে মেরে ফেলেছি। এ কথা শুনে ড্র্যাগনটি রিওর প্রতি বেশ ইমপ্রেসড হয়ে যায়
এবং বলে, তার মানে তুমি বেশ এক্সট্রাঅর্ডিনারি, আর তোমার কাছে তো একটা রেয়ার ওয়েপনও আছে, একটু দেখাও তো। তখন রিও তাকে সেই তলোয়ারটি দেখায়। তলোয়ারটি দেখে ড্রাগন বলে, এটা তো ফেয়ারি কিং এর তলোয়ার, যদি সে তোমাকে এই তলোয়ার দিয়ে থাকে তার মানে সে তোমার উপর ট্রাস্ট করে। এ কথা শুনে রিও বলে, আমারও তোমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করার আছে। তখন ড্রাগনটি তার সব কোয়েশ্চেনের উত্তর দিতে শুরু করে। কথা বলতে বলতে কখন সন্ধ্যা নেমে আসে তারা টেরই পায় না। আলাপচারিতার আনন্দে তারা সময়ের সেন্স হারিয়ে ফেলে। অবশেষে ড্রাগনের চলে যাওয়ার সময় হয়। সে রিওকে বলে, তোমার নামটা তো বলো। রিও বলে, আমার নাম লোইন। ড্রাগন বলে, তাহলে আবার নেক্সট টাইম দেখা হবে। এই বলে সে আকাশে উড়ে সেখান থেকে প্রস্থান করে। রিও তখন নিজের মনে বলতে থাকে, এখন যা হলো তা বেশ ডেঞ্জারাস ছিল। ভাবিনি এভাবে কোনো ড্রাগনের সঙ্গে কথা বলবো। মনে হচ্ছে এই ফ্যান্টাসি জগতে যে কোনো কিছুই পসিবল। দ্বিতীয় সিনে আবার এঞ্জেলকে দেখা যায় যে রিওর স্ট্যাটাস পড়ছে। স্ট্যাটাস দেখে সে বলে, এটা তো আমি লক্ষ্যই করিনি। রিওর কাছে একটি হিডেন ট্রেট আছে, কিন্তু কেন? সে বলে, আজ থেকে প্রায় 10,000 বছর আগে কেবলমাত্র এক মেয়ের মধ্যেই এমন হিডেন ট্রেট ছিল যাকে আমি অন্য জগতে পাঠিয়েছিলাম। এত যুগ পর আবার কারো মধ্যে হিডেন ট্রেট দেখা গেল, আর এবার সেটা রিওর মধ্যে। রিওর হিডেন ট্রেট হলো ইটার্নাল ইউথ, অর্থাৎ রিও কখনো বৃদ্ধ হবে না। এভাবেই এপিসোড এখানেই সমাপ্ত হয়। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এরকম নিত্য নতুন অ্যানিমে বাংলাতে দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবে। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই। এপিসোড 2 এর শুরু হয়, যেখানে আমরা এখন দেখি যে রিওর সি ফুড খাওয়ার ইচ্ছা জাগে এবং সে এখন সমুদ্রের ধারেই এসে পৌঁছায়। কিন্তু তখন সে দেখে যে হ্যাঁ, সেখানে একটি বেশ বড় একটি শিপ ভাঙা অবস্থায় ছিল। সে দেখে যে সেই শিপ থেকে কয়েকজন মানুষ পানিতে পড়ে গিয়েছিল। সে তাদের কাছে গিয়ে চেক করে এবং তখন তার বুঝতে দেয় যে তারা সবাই মারা গেছে। ঠিক সেই সময় রিও দেখে যে একজন লোক যার চুল লাল রঙের, সে হঠাৎ করে হুঁশে ফিরে আসে এবং কাশতে শুরু করে। এটা দেখে রিও ভীষণ খুশি হয়ে যায়, কারণ সেই দুনিয়ার ভেতরে প্রথমবার কোনো মানুষকে দেখেছে। আর এখন সেই লোকটাকেই দেখানো হয় যে মনে করার চেষ্টা করে যে শেষ পর্যন্ত সে এখানে এসে পৌঁছালে কিভাবে। আমরা দেখি যখন সে শিপের ভেতরে ছিল তখন এক বিশাল অক্টোপ্যাস তাদের শিপের উপর আক্রমণ করে এবং পুরো শিপটাই ভেঙে দেয়, যার ফলে সবাই পানিতে পড়ে ভেসে যেতে থাকে। ঠিক তখনই সেই ছেলেটার জ্ঞান ফেরে এবং এখন সে এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে সে জীবিত বেঁচে গেছে। এরপর সে দেখে যে তার জিনিসপত্রগুলো নিরাপদভাবে এক পাশে রাখা আছে। এরপরে সে বাইরে বেরিয়ে আসে সেই পার্সনকে খুঁজতে যে তার জীবন বাঁচিয়েছিল। বাইরে আসার পর সে বিস্মিত হয়ে বলে যে শেষ পর্যন্ত আমি কোথায় আছি। ঠিক তখনই রিও সেখানে এসে বলে যে মনে হচ্ছে তুমি জেগে উঠেছ, আমি খুব খুশি যে তুমি সার্ভাইভ করতে পেরেছ। এটা দেখার পর সেই লোকটা ভীষণ শকড হয়ে যায় এবং এখন সে তার মনের ভেতর বলে যে এই ছেলেটা হঠাৎ করে এখানে কিভাবে চলে এলো, আমি তো একদমই এটাকে সেন্স করতে পারিনি। আর শেষ পর্যন্ত এমন অদ্ভুত কাপড়ই বা সে কেন পড়েছে। এমনটা ভাবার পর সে ছেলেটা বলে যে এভাবে বলা ঠিক হবে না। তাই সে সবার আগে নিজের নাম বলে। সে বলে যে আমার নাম এবল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই না? আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তখন রিও বলে, চিন্তা করো না, আমি তো শুধু তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি, আমি তেমন কিছুই করিনি। তাছাড়া শুধু তুমিই বেঁচেছিলে। দুঃখিত, আমি বাকিদের সবাইকে বাঁচাতে পারিনি। তখন এবল বলে, চিন্তা করো না, এমনিতেই তারা সবাই স্ম্যাগলার্স ছিল। তখন রিও তাকে জিজ্ঞেস করতে যায় কোন স্ম্যাগলার্স, কিন্তু ঠিক সেই সময় এবলের খুব ক্ষুধা লেগে যায়। তখন রিও বলে যে চলো আগে ভিতরে এসে খাওয়া দাওয়া করে নাও। যাই হোক, আমার নাম রিও। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই এখন ভেতরে খাওয়ার জন্য ঢুকে পড়ে। সেখানে এসে এবল এখন বুঝতে পারে যে রিওর কাছে আর কোনো কাপড়ই নেই। সে বলে যে আমার কাছে না কোনো সুতো আছে না কোনো কাপড়, তাই আমি কাপড় বানাতে পারি না। তখন এবল বলতে যাচ্ছিল যে যাও গিয়ে আবার কিনে নাও। এমন কথা বলার পর সে নিজেকে শান্ত করে এবং ভাবে, না, সম্ভবত এর কাছে টাকা নেই। আমি যদি এমন প্রশ্ন করি তাহলে আমি একে অফেন্ড করে ফেলবো। ঠিক সেই সময় রিও ওকে বলে, চিন্তা করো না, আশেপাশে এখানে একদমই কেউ নেই, আর কোনো টাউনও নেই, তাই এতে ফারাক পড়ে না আমি কি পড়ছি। এটা শুনে এবল বলে, যদি তাই হয় তাহলে কি তুমি খাবারটাও নিজেই হান্ট করেছো? তখন রিও বলে হ্যাঁ, যার উত্তরে এবল বলে, এই খাবারটা সত্যিই খুব টেস্টি, তুমি কি হান্টিং করার জন্য এই নাইফটা ব্যবহার করেছো? তখন রিও বলে, এই নাইফটা আসলে শুধু সেলফ ডিফেন্সের কাজে লাগে, সাধারণত আমি একজন ওয়াটার মেজ। এটা বলার পর রিও নিজের ক্ষমতা দেখিয়ে একটি জগে পানি ভরে দেয়। এটা দেখে রেবেল বলে, তুমি কি ম্যাজিক ইউজ করতে পারো? সেন্ট্রাল প্রভিন্সের ভেতরেও
মাত্র অর্ধেকের একটু বেশি মানুষই এটা ব্যবহার করতে পারে। এমনকি আমি নিজেও ম্যাজিক ইউজ করতে পারি না। এটা শুনে রিও ভাবতে থাকে, কিন্তু সেই এঞ্জেল তো বলেছিল 20% মানুষ ম্যাজিক ব্যবহার করতে পারে। এইসব কথা রিও ভাবছিল। ঠিক তখনই এবল ওকে বলে, আমি একটা বিষয় কনফার্ম করতে চাই, তাহলে কি তুমি আমাকে আবার সমুদ্রের ধারে নিয়ে যাবে? তখন রিও রাজি হয়ে যায় এবং এখন সে ওকে সেই জায়গায় নিয়ে যেতে শুরু করে যেখানে সে প্রথমবার এবলের সঙ্গে দেখা করেছিল। এরপর এবল রিওকে বলে, তুমি তো একজন ম্যাজিশিয়ান, তাহলে কি তুমি স্টাফ ব্যবহার করো না? তখন রিও বলে, আমার কাছে কোনো স্টাফ আছেই না। এটা শুনে এবল ভাবতে থাকে, আমি কি আবার ভুল কোয়েশ্চেন করে ফেললাম? এটা এতটাই গরিব যে এর কাছে একটা স্টাফও নেই। এরপর সে রিওকে বলে, যদি আমাদের সামনে কোনো মনস্টার এসে যায় তাহলে আমি সামলে নেব, তুমি শুধু পেছনে থাকবে। তখন রিও বলে, আমি তোমাকে একা এমনটা করতে। তাই এবল এখন তাকে ফোর্স করতে থাকে এবং বলে, অন্তত আমাকে এটা করতে দাও, কারণ যদি এভাবেই প্রত্যেকবার তুমি আমাকে বাঁচাতে থাকো তাহলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। এবলের কথা মেনে নিতে বাধ্য হয় রিও। সে বলে, ঠিক আছে, মনস্টার সেলে তুমি নিজেই সামলাবে। পরের সিনে তারা আবার সেই একই শোরে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে বাকি সব মানুষের বডিজ একেবারেই নেই। এটা দেখে রিও বলে, সম্ভবত সিয়ের পানি তাদের সবাইকে ভেতরে টেনে নিয়েছে। এরপর এবল রিওকে বলে, তুমি যদি আমাকে টাইমে না বাঁচাতে তাহলে আমিও মারা যেতাম, এই সিয়ে আমাকেও ভেতরে টেনে নিত। রিও বলে, হ্যাঁ, তুমি সত্যিই অনেক বেশি লাকি মিস্টার এবল। এটা শুনে এবল বলে, আমাকে মিস্টার বলে ডাকতে হবে না, তুমি শুধু আমার নামেই ডাকতে পারো। রিও বলে, ঠিক আছে। এরপর রিও এমন কিছু বলে যেটা শুনে এবল খুব খুশি হয়ে যায় এবং বলে, হ্যাঁ, যখনই আমার ফ্রেন্ডস আমাকে এভাবে ডাকে আমার খুব ভালো লাগে। এটা শুনে রিও চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, এবল কি তাহলে তার ফ্রেন্ড হয়ে গেছে? ঠিক তখনই এবল সেখানে এসে বলে, আমি যা খুঁজছিলাম সেটা আমি পাইনি। রিও বলে, এটা তো খুবই খারাপ হলো, এখন তুমি কি করবে? এবল বলে, সবচেয়ে ভালো হবে আমি আবার আমার ফ্রেন্ডসদের সঙ্গে রিজাইন করি। শুরুতে আমার টাউন অফ রুনে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে পানির মধ্যে আমি অনেক বেশি সাউথ দিকে ভেসে এসেছি। এটা শুনে রিও বলে, আমি জানি না এই লুন টাউন কোথায়, কিন্তু আমার মনে হয় সেখানে যেতে হলে তোমাকে নর্থ দিকে যেতে হবে। এবল বলে, হ্যাঁ, সেখানে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। তারপর সে রিওকে বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? ধরেই নাও এটা তোমার জন্য একটা জব, আমি তোমার হেল্প নিতে পারি, কারণ আমার একদমই কোনো আইডিয়া নেই আমি ঠিক কোথায় আছি আর লুনে কিভাবে পৌঁছাতে হবে। তুমি যদি আমার সাথে আসো তাহলে আমি তোমাকে আমার গাইড হিসেবে ইউজ করতে পারি। তাহলে তুমি কি যেতে চাইবে? রিও একটু থিঙ্ক করে তারপর বলে, হ্যাঁ, আমি যাব, কিন্তু যদি তোমার কোনো অবজেকশন না থাকে তাহলে আমাকে একটু প্রিপারেশন নিতে হবে, তারপর আমরা সবাই কাল রওনা দেব। এটা শুনে এবলো রাজি হয়ে যায় আর ঠিক সেইভাবেই দুজনে একে অপরের সঙ্গে হাত মেলায়। পরের সিনে দেখা যায় রিও আবার চারপাশের সবকিছু দেখতে থাকে এবং মনে করতে থাকে সে কিভাবে প্রথম এই ওয়ার্ল্ডে এসেছিল এবং এখানে এসে কি করেছিল। এইভাবেই সে নিজের পুরনো মেমোরিজ নিয়ে ভাবতে থাকে। এরপর সে এবলকে বলে তার কাউকে গুড বাই বলতে যেতে হবে। এবল জিজ্ঞেস করে, এত রাতে? রিও বলে, হ্যাঁ, সই পার্সনের সঙ্গে আমি শুধু এই রাতেই দেখা করতে পারি, আমি তাকে জানিয়ে আসব যে কিছু সময়ের জন্য আমি এখানে থাকবো না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এবল মনে মনে ভাবে, তার তো ধারণাই ছিল রিওর এখানে কোনো অ্যাকোয়েন্টেন্সে নেই, তাহলে সে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? কিন্তু সে ভাবে এই বিষয়ে তার ইন্টারফারেন্স করা উচিত নয়। এরপরের সিনে আমরা দেখি রিও সেই নাইটের কাছে পৌঁছে যায় এবং বলে তাকে কিছু বলতে হবে। আসলে কাল থেকে সে আর এই ফরেস্টে থাকবে না। এতদিন ধরে যে সবভাবে নাইট তাকে সাহায্য করেছে তার জন্য সে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায়। তার দেওয়া ট্রেনিংয়ের কারণেই রিও এতদিন সার্ভাইভ করতে পেরেছে, এজন্য সে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যেহেতু আজ তাদের শেষ ব্যাটল, তাই আজ সে আগের চেয়েও ভালোভাবে লড়বে। এটা বলেই রিও তার সোয়ার্ড বের করে আরও নিখুঁতভাবে লড়াই শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই এত চেষ্টা করার পরেও রিও পরাজিত হয়ে যায়। এরপর সেই নাইট সেখান থেকে চলে যেতে থাকে। তাকে যেতে দেখে রিও আবারও ধন্যবাদ জানায়। এটা দেখে নাইট রিওর জন্য একটি গিফট বের করে, সেটা একটি কোট। কোটটি পেয়ে রিও ভীষণ খুশি হয় এবং আবারও নাইটকে ধন্যবাদ জানায়। সে বলে সে এই কোটটি খুব প্রাউডলি পরবে। এ কথা শুনে নাইট সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি রিও সেই কোটটি পরে নেয় এবং তারা যাত্রার জন্য প্রস্তুত হয়। তারা এগিয়ে যায় আর রিও শেষবারের মতো নিজের বাড়ির দিকে তাকায় এবং মনে করে এখানে সে কতটা টাইম স্পেন্ড করেছিল। এরপর সে এবলকে সঙ্গে নিয়ে তার নতুন জার্নি শুরু করে। পথে হঠাৎ তারা একটি বোর্ড দেখতে পায়, যা দেখে এবল এখন রিওকে বলে, এটা আমি হ্যান্ডেল করি, তুমি পিছনে দাঁড়াও,
আর দেখো। এরপর সে বোড়া বনিয়ের দিকে এগোতে থাকে, যা দেখে এবল তার কমব্যাট স্কিল টোটাল ইমপ্লিমেন্ট ব্যবহার করে। এই স্কিল ব্যবহার করে সে বোর্ডের উপর একটি বড় হোল করে ফেলে এবং তাকে ধ্বংস করে, যা দেখে রিও বেশ ইমপ্রেসড হয়ে যায় এবং বলে, এটা তো একদম কমব্যাট স্কিল। এরপর সে প্রশ্ন করে, এটা আসলে কি? এবল বলে, তুমি যেহেতু ম্যাজিশিয়ান তা হয়তো জানো না। আসলে এটি কিছু টেকনিক্স যা সোর্সম্যান এবং অন্যান্যরা ব্যবহার করে তাদের ওয়েপন দিয়ে লড়াই করার জন্য। এটি শুনে রিও বেশ এক্সাইটেড হয়ে যায়। পরের দিন তারা আবার তাদের জার্নি চালিয়ে যায়। এক রাতের পর তারা সামনে কিছু লুজ ম্যান দেখতে পায়, যা দেখে এবল বলে, এরা বেশ ডেঞ্জারাস। ভালো হবে যদি আমরা তাদের ইগনোর করি এবং এগিয়ে যাই, কারণ এরা খুব পাওয়ারফুল। রিও মেনে নেয় এবং তারা এই লুজম্যানকে ইগনোর করে এগিয়ে যেতে থাকে। যেহেতু রিও একজন ওয়াটার ম্যাজিশিয়ান, সে বুঝতে পারে যে এই লুজম্যান দ্রুত ওয়াটারের মাধ্যমে তাদের দিকে এগিয়ে আসছে, যা সে এবলকে জানায় এবং এবলও লড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রিও বলে, এই লিজার্ডম্যান খুব বেশি, মনে হয় আমাকে আমার ম্যাজিক ব্যবহার করতে হবে লড়ার জন্য। এবল বলে, কিন্তু তোমার কাছে তো স্টাফ নেই। এতক্ষণে রিও লিজার্ডম্যানের উপর আইস কোল্ড লেন্স দিয়ে আক্রমণ করে এবং তাদের পরাজিত করে। একইভাবে তারা বেশ কিছু লিজার্ডম্যান পরাজিত করে। এরপর এবল রিওকে বলে, শেষে তুমি কোন স্পেল ব্যবহার করেছিলে? তুমি তো তোমার ম্যাজিক ব্যবহার করেছো, কিন্তু স্টাফ বা ইনভোকেশন ব্যবহার করনি। আমি একজন উইন্ড ম্যাজিশিয়ানকে চিনি, তাকে উইন্ড ম্যাজিক ব্যবহার করতে এইসব করতে হয়। রিও বলে, মনে হয় ওয়াটার ম্যাজিশিয়ানসের জন্য এটা প্রয়োজন হয় না, কারণ ওয়াটার ম্যাজিক আলাদা। এবলও বলে, হয়তো তুমি ঠিক বলছো, চল এই কথাটি ইগনোর করি এবং এগিয়ে যাই। রিও বলে, এক সেকেন্ড থামো। এটা বলে সে পানি বের করে এবং বলে, আমাদের পথে হাইড্রেটেড থাকতে হবে। এরপর তারা আরও সামনে এগিয়ে যায়, যেখানে অ্যাবেল রিওকে একটি কয়েন দেখায়। সেটি দেখে রিও বিস্মিত হয়ে বলে যে আজকের আগে সে কখনো মানি দেখেনি। এই কথা শুনে অ্যাবেল তাকে জানায়, রিওর হাতে যে জিনিসটি আছে সেটি একটি ব্রস কয়েন, যা কিংডম অফ নাইটলিতে ব্যবহার করা হয়। লুনটাউনও সেখানেই অবস্থিত। নাইটলি নামটা শুনেই রিও ভীষণ এক্সাইটেড হয়ে ওঠে। তখন অ্যাবেল ব্যাখ্যা করে যে সেন্ট্রাল প্রভিন্সের ভেতরে আলাদা আলাদা কয়েন থাকে, তবে তাদের ডিনোমিনেশন একই রকম। তখন রিও প্রশ্ন করে, কিংডম অফ নাইটলি কি সেন্ট্রাল প্রভিন্সেরই একটি অংশ? অ্যাবেল উত্তর দেয়, হ্যাঁ, এটি 3টি বড় নেশনসের একটি। বাকি 2টি কিংডমের নাম হল দেবুহি এম্পায়ার এবং হিলিও ফেডারেশন। এই কথা শুনে রিও বলে ওঠে, ডেবুহি কেমন নাম হলো, আমার এই নামটা একদমই পছন্দ হয়নি। পরের সিনে দেখা যায় তারা এখন একটি খোলা মাঠে এসে পৌঁছেছে। হঠাৎ তাদের উপর কয়েকটি পাথর অ্যাটাক করে। অ্যাবেল খুবই দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং সেই স্টোন অ্যাটাকগুলো সহজেই ব্লক করে দেয়। ঠিক সেই মুহূর্তেই তাদের পেছন দিক থেকেও আক্রমণ শুরু হয়। সেটা দেখে রিও সঙ্গে সঙ্গে পেছনে আইস ওয়াল তৈরি করে। এরপর তারা লক্ষ্য করে এভাবেই চারদিক থেকে অসংখ্য পাথর জড়ো হয়ে এক ধরনের বুলের মতো আকার নিচ্ছে। এই দৃশ্য দেখে অ্যাবেল বলে, আমরা ফেঁসে গেছি, ভুল করে আমরা রক গোলেমের নেস্টের ভেতরে ঢুকে পড়েছি। সামনের পাথরের গঠনটার দিকে তাকিয়ে রিও বলে, এটাই কি রক গোলেম? আমি তো ভেবেছিলাম এদের হিউম্যানের মতো ফর্ম থাকবে, হাত পা থাকবে, কিন্তু মনে হচ্ছে তা নয়। তখন অ্যাবেল রিওকে বলে, আমি কাছের গুলোর সাথে ফাইট করি, তুমি এখানেই থাকো। এই কথা বলেই সে সামনে থাকা গোলেমের উপর নিজের কমব্যাট স্কিল ব্যবহার করে। তার আক্রমণে গোলেমের শরীরে একটি গর্ত তৈরি হয় ঠিকই, কিন্তু সেই গোলেম খুব দ্রুত নিজের শরীর রিজেনারেট করে ফেলে। এটা দেখে অ্যাবেল পেছনে সরে আসে এবং বলে, আমার অ্যাটাক কাজ করছে না, এটা খুব দ্রুত রিজেনারেট করছে। তখন রিও বলে, আমার কাছে একটি অ্যাটাক আছে যেটা আমি ট্রাই করতে চাই, আমি কি এটা করতে পারি? এমন কথা শুনে এবলও বলে, ঠিক আছে। এটা শোনা মাত্রই রিওর সামনে থাকা গোলেমের ওপর 10 লেয়ার আইস ওয়াল ফেলে দেয়। এই আইস ওয়াল এতটাই ভারী ছিল যে গোলেমটা তার নিচে চাপা পড়ে যায়। এই শক্তি দেখে এবলও ভয় পেয়ে যায় এবং রিওকে বলে, আরে তুমি এটা কি করলে? রিও শান্তভাবে বলে, কিছুই না, এখনো সামনে 2টো গোলেম আছে, ওদের ওপরও আমি একই টেকনিক ব্যবহার করব। এটা বলার পর তারা সেই গোলেমগুলোকেও হারিয়ে দেয়। এরপর তারা দেখে গোলেমগুলো একেবারেই নড়ছে না। এবল বলে, ওরা হঠাৎ করে নড়াচড়া করা বন্ধ করে দিল কেন? রিও বলে, সম্ভবত ওরা গ্রাউন্ড এনার্জি অ্যাবজর্ব করত, আর এখন যেহেতু ওরা পরাজিত হয়েছে তাই আর নড়তে পারছে না। ঠিক তখনই তারা দেখে এই গোলেমের ভেতরে একটা ম্যাজিক স্টোন রয়েছে। এই দেখে এবল বলে, এটা তো অনেক বড় আর খুব কালারফুল, দেখে মনে হচ্ছে এই গোলেমটা অলরেডি অনেক মনস্টার্সকে হারিয়েছে। এর জবাবে রিও বলে, লাগছে এই স্টোনটা বেশ ভ্যালুয়েবল। তারা বাকি গোলেমগুলোর ভেতর থেকেও সেই স্টোন বের করে নেয়। আমি যদি এমনটা বলতে পারতাম, কিন্তু বাকি যে গোলেমগুলো ছিল ওগুলো তো আমার স্পেলের কারণে
একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পরের দৃশ্যে তারা সবাই আরো সামনে এগিয়ে যায়। সেখানে রিওর সামনে একটি বিশাল হিপো দেখা দেয়। তখন এবেল বলে, আজকের আগে আমি কখনোই এর সঙ্গে মুখোমুখি হইনি, কিন্তু একে দেখেই আমি বলতে পারি এটা ভীষণ ফ্যারোসিয়াস। এর উত্তরে রিও বলে, আমরা কি একে হারাতে পারবো? তখন এবেল বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা কখনোই একে হারাতে পারবো না। ঠিক তখনই তারা দেখে ওয়াইভার্নসের একটি সোয়ার্ম সেই ফ্যারোসিয়াস জন্তুর উপর আক্রমণ করতে এগিয়ে আসছে। এটা দেখে এবেল বলে, ওয়াইভার্নস তো আকাশে উড়ে বেড়ায়, আর এই জন্তুটা মাটিতে রয়েছে, তাই নিশ্চিতভাবেই এই ফেরোসিয়াস প্রাণীটি হারবে। কিন্তু রিও বলে, আমার তা মনে হয় না, এটা হারবে না। তারপর দেখা যায় সেই ফেরোসিয়াস জন্তুটি উঠে দাঁড়ায় এবং নিজের পুরো বডি ব্যবহার করে ওয়াইভার্নসদের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে। এরপর সে ভীষণ জোরে চিৎকার করে ওঠে, একদম ঠিক সেই রকম যেমন রিওর আগের অপোনেন্ট হগ তার বিশেষ ক্ষমতা ব্যবহার করার সময় করেছিল। সেই শব্দ শুনেই সব ওয়াইভার্নস নিচে পড়ে যায় এবং সম্পূর্ণভাবে পরাজিত হয়। এটা দেখে রিও অ্যাবেলকে বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম ফেরোসিয়াস জন্তুটাই জিতবে। এই দৃশ্য দেখে অ্যাবেল পুরোপুরি শকড হয়ে যায় এবং বলে, ওটা কি করলো? তখন রিও বলে, আমার মনে হয় এটা ছিল ম্যাজিক নিগেশন। পরের দৃশ্যে রাত নেমে আসে আর তারা সবাই ক্যাম্পিং করতে থাকে। তখন এবেল রিওকে জিজ্ঞেস করে, আসলে এই ম্যাজিক নিগেশন জিনিসটা কি? আমি তো শুধু কিছু ট্র্যাপসের কথা শুনেছি যেগুলো ডানজনসের ভেতরে থাকে। এ কথা শুনে রিও ভীষণ এক্সাইটেড হয়ে যায় এবং বলে, এখানে ডানজনসও কি এক্সিস্ট করে? আমি একদিন অবশ্যই কোনো ডানজনে যাব। এটা শুনে এবেল বলে, তাহলে সবকিছু বেশ পারফেক্ট, কারণ সেন্ট্রাল প্রভিন্সের ভেতরে মাত্র একটি ডানজন আছে, আর যে টাউনের দিকে আমরা যাচ্ছি ঠিক সেখানেই সেই ডানজন অবস্থিত। এ কথা শুনে রিও বলে, এত বড় একটা সিক্রেট তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? এবেল বলে, আমার এমন কোনো ইন্টেন্ট ছিল না, আমি তো জানতামই না যে তুমি ডুনিয়ান সম্পর্কে কিছুই জানো না। তখন রিও বলে, যদি তুমি আরো কিছু আমার কাছ থেকে লুকিয়ে রাখো তাহলে এখনই লুনা টাউনের ভেতরে কিছু ডোয়ার্ফ আছে। অন্যদিকে যে এলফ, সম্ভবত লুনা টাউনের ভেতরে একজন এলফ তো আছেই, কারণ বেশিরভাগ এলফ সাধারণত নিজেদের ঘর জঙ্গলের মধ্যেই বানায়। এই কথা শুনে রিও বলে, সে ঠিক এমনটাই ভেবেছিল। পরের দৃশ্যে তারা আবার সামনে এগিয়ে যায়। সেখানে রিও বলে, একবার যদি তারা এই মাউন্টেন পার করতে পারে তাহলে তারা হিউম্যান টেরিটরিতে পৌঁছে যাবে। এটা শুনে এবেল তাকে জিজ্ঞেস করে, এত সব ইনফরমেশন সে কিভাবে জানে? তখন রিও মনে করে, যখন সেই ড্র্যাগন তার সঙ্গে দেখা করতে এসেছিল তখনই সেই ড্র্যাগন তাকে জানিয়েছিল যে আরেকটি কন্টিনেন্ট আছে। সেই ড্র্যাগন বলেছিল ওই কন্টিনেন্টটা একটা ল্যান্ড যার চারপাশে সি ঘেরা। তার নর্থে রয়েছে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ যা তাকে পরের কন্টিনেন্ট থেকে সেপারেট করে রেখেছে। সাউথ দিক থেকে এখানে কোনো হিউম্যান পাওয়ার সম্ভাবনা নেই বলেই সে মনে করত। তবে রিও এবেলকে সেই ড্র্যাগনের কথা জানায় না। এরপর তারা আবার সামনে এগোতে থাকে। ঠিক তখনই হঠাৎ তাদের সামনে একটি ভীষণ ডেঞ্জারাস মনস্টার এসে পড়ে। সেটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনে দাঁড়িয়ে থাকে একটি গ্রিফিন, যা আসলে একটি অত্যন্ত পাওয়ারফুল মনস্টার। এবেল তাকে দেখে একেবারে হতভম্ব হয়ে যায়, সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই রিও এবেলকে বলে মিট ছুঁড়ে ফেলতে। এটা বলেই সে নিজেও নিজের ব্যাগ থেকে মিট ছুঁড়ে দেয়। সেটা দেখে এবেলও মিট ছুঁড়ে দেয়। এরপর সেই গ্রিফিন ওই মিট নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাদের দুজনকে সেফলি ছেড়ে দেয়। এটা দেখে তারা দুজনেই ভীষণ রিলিফ অনুভব করে যে তারা গ্রিফিন অ্যাটাক থেকে বেঁচে গেছে। পরের দৃশ্যে তারা আবার সামনে এগোতে থাকে। সেখানে এবেল বলে ওই গ্রিফিন সত্যিই তাকে ভয় পায় দিয়েছিল। তখন রিও বলে, হ্যাঁ, যদি তারা সেই গ্রিফিনের সঙ্গে লড়াই করত তাহলে সে মনে করে না তারা বেঁচে ফিরতে পারত। এবেল বলে, মানুষ এমন মনস্টারের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়নি। বহু সেঞ্চারিজ ধরে আজ পর্যন্ত এমনটা দেখা যায়নি যে কোনো হিউম্যান কখনো বিহিমত বা গ্রিফিনের সঙ্গে যুদ্ধ করেছে। এই মাউন্টেন্স এত বিশাল যে সম্ভবত এটাই বিহিমত আর গ্রিফিনদের হিউম্যান টেরিটরি থেকে দূরে রাখে। তখন রিও বলে যে ভাইভওয়ান্স একসময় ওই বিহিমতের সঙ্গে লড়াই করেছিল তারা সম্ভবত নর্থ দিক থেকেই এসেছিল, অর্থাৎ ভাইভওয়ান্স এখানেই পাওয়া যাবে। এরপর তারা দুজন সামনে এগিয়ে যায় এবং দেখে যে এখানে সত্যি ওয়াইভার্ন আছে যারা একটি বিস্ট শিকার করে রেখেছে এবং সেই শিকারটাই তারা খাচ্ছে। এটা দেখে ইবেল বলে ওঠে, এখন আমরা কি করব? তখন রিও বলে, আমরা কি এদের সাথে লড়াই করব না? এর জবাবে ইবেল বলে, আমাদের দুজনের জন্য এই ওয়াইভার্ন সংখ্যা অনেক বেশি। সাধারণত যখন এদের হান্ট করা হয় তখন প্রায় 20 জন এক্সপিরিয়েন্সড অ্যাডভেঞ্চার পাঠানো হয়, আর তারপরও সেই অ্যাডভেঞ্চাররা আহত হয়ে ফিরে আসে। তাই আমরা তো এদের সাথে লড়তেই পারবো না। এই কথা শুনে রিও বলে, আমার মনে হয় সামনে গেলে আমাদের আরো অনেক ওয়াইভার্নের মুখোমুখি হতে হবে, তাই না চাইতেও আমাদের একসময় এদের সাথে লড়তেই হবে। হয়তো যদি আমরা এদের গ্রাউন্ডে আটকে রাখতে পারি তাহলে লড়াইটা ইজি হয়ে যাবে। এটা শুনে এইবেলও বলে, তাহলে আমার সোর্ডও সহজেই ওদের কাছে পৌঁছাতে পারবে। এই কথা বলেই রিও সরাসরি ওই ওয়াইভার্নদের সাথে লড়াই করতে এগিয়ে যায়। এটা দেখে এইবেল পুরোপুরি শক হয়ে যায় এবং সেও
রিওকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে। এরপর আমরা দেখি রিও তার ম্যাজিক ব্যবহার করে ওয়াইভার্নদের ডানার উপর অনেকগুলো আইস কার্স লাগিয়ে দেয়। এর ফলে তারা আর উঠতে পারে না এবং নিচেই আটকে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে এইবেল তার কমব্যাট স্কিল ব্যবহার করে এক এক করে তাদের শেষ করে দেয়। কিন্তু এরপর তারা দেখে সেখানে আরও অনেক ওয়াইভার্ন আসছে। ঠিক তখনই রিও আবার তাদের উপর আইস কার্স ফেলতে থাকে এবং সবাইকে নিচে নামিয়ে আনে। এরপর এইবেল সামনে গিয়ে তাদের সাথে লড়াই শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখি তারা একটি ওয়াইভার্নের শরীর থেকে ম্যাজিক স্টোন বের করে নেয়। এটা দেখে আবার একজন আড্ডন কাঁদে ওঠে, এর কারণ শরীর থেকে ম্যাজিক স্টোন বের করে নেয়। তখন এইবেল বলে, আমি ভাবতেই পারিনি যে ওয়াইভার্নদের সাথে লড়াই করা এতটা ইজি হবে। এরপর তারা দেখে সেখানে আরও অনেক ভাইব শত্রু আক্রমণ করতে আসছে। এবার কিন্তু একদমই এইবেল একদমই ভয় পায় না, সে একাই তাদের সাথে লড়াই করতে এগিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি তারা সব ভাইবকে পরাজিত করে সামনে এগিয়ে যায়। এরপর তারা বুঝতে পারে যে তারা মাউন্টেন পার করে ফেলেছে এবং খুব শিগগিরই মানুষের টেরিটরিতে পৌঁছে যাবে। এটা দেখে তারা ভীষণ খুশি হয়ে যায় এবং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই এপিসোড ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। এপিসোড 3 শুরু হয়। রিও আর অ্যাবেল আবার আগের পথ ধরেই এগোতে থাকে। কিছুক্ষণ পর রিও বলে, শত্রুদের হারানো যেন তার অভ্যাস হয়ে গেছে, সামনে এলে আবারও লড়তে হবে, তাতে তার আপত্তি নেই। অ্যাবেল সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে বলে, পাগলামি না করে পরের বার শত্রু দেখলে পালানোই ভালো। তবে সে স্বীকার করে লড়াইয়ে তাদের লাভও হয়েছে। শত্রুদের ম্যাজিক নিজের চোখে দেখা গেছে আর অনেক পাথরও জোগাড় হয়েছে। এরপর অ্যাবেল জানায় তারা উত্তর দিকে অনেকটা এগিয়ে এসেছে। রিও তখন নার্ভাস হয়ে প্রশ্ন করে তারা এখন ঠিক কোথায় আছে আর আশা করে যেন ডেবো সাম্রাজ্যে না পৌঁছায়। অ্যাবেল হেসে বলে, সেই সাম্রাজ্য এখান থেকে অনেক দূরে, তাই চিন্তার কিছু নেই। রিও স্বস্তি পায়। অ্যাবেল জানতে চায় ডেবো সাম্রাজ্য নিয়ে তার এত সমস্যা কেন। রিও জানায় সে বিরোধী নয়, কেবল নামটাই তার অপছন্দ। এ সময় রিও সামনে একটি রাস্তা দেখতে পায়। অ্যাবেল পেছনের পাহাড়গুলোর দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে পাহাড়টার নাম, কিন্তু কিছু না বলে শুধু জানায় এই রাস্তা ধরেই এগোতে হবে। কিছুক্ষণ পর তারা একটি শহরে পৌঁছায়, কালাডি। শহরের নাম শুনে রিও আনন্দে বলে, অবশেষে একটা শহর পাওয়া গেছে, অনেক দিন পর ভালো করে ঘুমোতে পারবে। অ্যাবেল মুচকি হেসে বলে, সে ভেবেছিল রিও শুধু লড়াইই ভালোবাসে। রিও হালকা হেসে জানায়, লড়াই আলাদা কথা, আরামও দরকার। অ্যাবেলও বিশ্রামের কথা বলে যোগ করে, কালাডি টাউনের খাবার ভীষণ দারুণ। এই কথা শুনে রিও ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। সে বলে, এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শহরে পৌঁছাতে হবে। পরের দৃশ্যে দেখা যায় তারা ইতিমধ্যেই শহরে পৌঁছে গেছে। এখান থেকেই অ্যাবেল আর রিওর নতুন অ্যাডভেঞ্চার শুরু হয়। পথে অ্যাবেল রিওকে গিল্ডের কথা বোঝায়। সে জানায় গিল্ডের রেজিস্টার করলে একটি গিল্ড কার্ড পাওয়া যায়, যা পরিচয়পত্রের মতো কাজ করে। এই কার্ড থাকলে শহর বা দেশে ঢোকার সময় প্রবেশ ফি দিতে হয় না। অ্যাবেল আরও বলে, শহরে ঢোকার জন্য তাকে রিওর গ্যারান্টর হতে হয়েছে এবং রূপার কয়েন দিতে হয়েছে। এতে রিও সন্দেহ করে জিজ্ঞেস করে কোথাও তাকে বোকা বানানো হচ্ছে কিনা। অ্যাবেল বিরক্ত হয়ে জানায় সে এমন মানুষ নয়। এরপর সে গিল্ডের আরও সুবিধার কথা বলে। সেখানে ম্যাজিক স্টোন ও দানবদের থেকে পাওয়া উপকরণ ভালো দামে বিক্রি করা যায়, নইলে অ্যালকেমিস্ট হতে হয়। এটা শুনে রিও অবাক হয়ে যায়, কারণ এই দুনিয়াতেও অ্যালকেমিস্ট আছে। খাবারের সময় রিও দেখে এখানে ভাত আর কারি পাওয়া যায়। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ নিজের দুনিয়ার মতোই খাবার এখানে রয়েছে। অ্যাবেল খাবারের প্রশংসা করে আর রিও অনেক দিন পর এমন খাবার খেয়ে ভীষণ আনন্দ পায়। অল্প সময়েই তারা খাবার শেষ করে সেখান থেকে চলে যায়। সে খাওয়া শেষ করে পেট ভরার মতো খাবার পেয়ে সে আবার কারি ভাতের একটি প্লেট চায়। কিছুক্ষণ পর এবেলকে জিজ্ঞেস করে, আমরা যে লুনে যাচ্ছি সেখানে কি কারি পাওয়া যাবে? এবেল বলে, হ্যাঁ। এটা শুনে রিও খুব খুশি হয়। দুজনেই বলে খাবারটা তাদের খুব ভালো লেগেছে। পরের সকাল, সবাই আবার যাত্রা শুরু করে। রিও এখনও গত রাতের কারির প্রশংসা করছে। জেসন অবাক হয়ে বলে সে ভাবেনি রিও এত পছন্দ করবে। রিও হাসতে হাসতে এবেলকে বলে,
তার জন্য আরেকটা চমক আছে। এবেল সন্দেহ করে কোনো গোপন কথা আছে কিনা। রিও বলে, পরের শহরে গোলাপ জামুন আছে। এবেল বলে, তেমন কিছু নয়, তবে কিছু মনে পড়লে সে জানাবে। পরের দৃশ্য, হাঁটতে হাঁটতে আনন্দ করতে করতে তারা লুন টাউনে পৌঁছায়। ভেতরে ঢোকার সময় লুনের প্রহরী নিমুরের সাথে দেখা হয়। এবেলকে দেখে নিমুর অবাক হয়। সে ভেবেছিল এবেল হারিয়ে গেছে। এবেল জানায় রিওর কারণেই তারা বেঁচে ফিরেছে। নিমুর খুব খুশি হয়। রিও এবেলকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় এবং তার হাত শক্ত করে ধরে। এবেল নিমুরের সাথে কথা বলে রিওর এন্ট্রি ফি দেয় এবং গ্যারান্টর হয়। ফলে রিও লুনিতে ঢোকার অনুমতি পায়। সবাই ভেতরে ঢোকেকে। নিমুর এবেলকে স্বাগত জানায়। রিও বলে এবেলকে আবার নিজের বাড়িতে ফিরতে দেখে সে খুব আনন্দিত। পরের দৃশ্য, ভেতরে ঢুকে এবেল রিওকে বলে, চলো আগে গিল্ডে যাই, আমি তোমার সাথে আছি, তোমার র্যাঙ্ক রেজিস্ট্রেশনের ওপর নির্ভর করবে। রিও জিজ্ঞেস করে, তার মানে কি? এবেল বলে, গিল্ডের নতুন অ্যাডভেঞ্চারার হলে র্যাঙ্ক হয় এফ, কিন্তু যদি কোনো বি র্যাঙ্ক বা তার উপরের অ্যাডভেঞ্চারার সুপারিশ করে তাহলে শুরুতেই ই বা ডি র্যাঙ্ক পাওয়া যায়। এমনটা প্রায়ই হয়। রিও অবাক হয়ে বলে, তাহলে তোমার র্যাঙ্ক নিশ্চয়ই বি বা তারও উপরে, দারুণ। এবেল সম্মতি দিয়ে জানায়, হ্যাঁ, র্যাঙ্ক যত উঁচু কোয়েস্ট আর রিওয়ার্ড তত ভালো। আমার মনে হয় আমাদের সেভাবেই এগোনো উচিত। তবে তোমার এখন টাকার দরকার নেই। তোমার কাছে অনেক মনস্টার ম্যাটেরিয়াল আর ম্যাজিক স্টোন আছে, সেগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে। রিও জিজ্ঞেস করে, এগুলো কি এতটাই মূল্যবান? এবেল বলে, হ্যাঁ, পুরো বাজার নড়ে যেতে পারে। এরপর তারা গিল্ড মাস্টারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং গিল্ডে যায়। এবেল ভেতরে ঢুকতেই সবাই অবাক হয়ে বলে, এবেল বেঁচে আছে। সবাই খুশি হয়ে তাকে ঘিরে ধরে। এটা দেখে রিও বলে, দেখছি এবেল এখানে খুবই জনপ্রিয়। রিও বলে, আমি বাইরে থাকি এবং বেরিয়ে যাই। তখনই সে এক মেয়েকে দেখে। মেয়েটি অবাক হয়ে বলে, তুমি যে কোটটা পরেছ সেটা তো ফেয়ারি কিংয়ের। রিও হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, মানে? মেয়েটি হেসে বলে, কিছু না, শুধু বলছিলাম তোমার পোশাকটা দারুণ, মনে হয় ফেয়ারি কিং তোমার প্রতি আগ্রহী। এই কথা বলে সে বিদায় নেয়। ঠিক তখনই এবেল এসে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, তাড়াতাড়ি ভেতরে এসো। এরপর রিও আবার গিল্ডের ভেতরে ঢুকে পড়ে। এরপর এবেল রিওকে সঙ্গে নিয়ে সবাইকে বাইরে আনে। সবার সামনে রিওকে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই ছেলেটাই আমার জীবন বাঁচিয়েছে। আজ থেকে ও একজন অ্যাডভেঞ্চারার, তাই ওর খেয়াল রেখো। রিও প্রথমে খুব নার্ভাস হয়ে নিজের পরিচয় দেয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই সবাই তাকে প্রশংসা করে বলে, আমরা খুশি যে তুমি এবেলকে বাঁচিয়েছে। এই কথা শুনে রিও খুব আনন্দিত হয়। এরপর সবাই রিসেপশনে যায়। সেখানে এবেল রিসেপশনিস্টকে জানায়, আমি রিওকে রিকমেন্ড করছি, ওকে সরাসরি র্যাঙ্ক ডি দেওয়া হোক। রিসেপশনিস্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি ব্যক্তিগতভাবে সুপারিশ করছেন? এবেল বলে, রিও সত্যিই অসাধারণ কিছু করেছে। শেষমেশ রিসেপশনিস্ট রাজি হয়ে জানায় কিছু প্রক্রিয়া ও শক্তির প্রমাণ লাগবে। এবেল সঙ্গে সঙ্গে গিল্ড মাস্টারের সঙ্গে কথা বলতে চায়। সবাই মিটিং রুমে গেলে গিল্ড মাস্টার হিউ ম্যাগলাস সেখানে আসেন। এবেলকে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এবেল ক্ষমা চেয়ে বলে সে ফিরে এসেছে। হিউ তখন রিওর পরিচয় জানতে চাইলে এবেল জানায় রিওই তার জীবন বাঁচিয়েছে। হিউ রিওকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি লুন গিল্ডের গিল্ড মাস্টার। এরপর এবেল আবার রিওর র্যাঙ্ক বাড়ানোর অনুরোধ করে। হিউ সম্মতি দিলেও বলে রিওর শক্তির প্রমাণ লাগবে। তখন এবেল বলে, ঠিক আছে, তবে আগেই বলি রিও আমার থেকে অনেক বেশি শক্তিশালী। এই কথা শুনে আমি ভেতরে ভেতরে চমকে উঠি। রিও নিজেও অবাক হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারছিল না। এরপর তারা সেই একই ম্যাজিক স্টোন দেখায়। গিল্ডমাস্টার বলেন, যাদের তোমরা মনস্টার বলছো তাদের স্টোনটা দেখি। স্টোন দেখে তিনি বলেন, এগুলো সবুজ, মানে বাতাস উপাদানের মনস্টার। এটা কি ওয়ানের ম্যাজিক স্টোন? অ্যাবেল উত্তর দেয়, হ্যাঁ। এতে গিল্ডমাস্টার হতভম্ব হয়ে বলেন, তাহলে তোমরা পুরো Y1 আর্মির সাথেই লড়াই করেছ?
ওদের হারানো ভীষণ দুঃসাহসের ব্যাপার। হয়তো সে প্রতিশোধ নিতে এসেছে। অ্যাবেল শান্তভাবে বলে সে আসতে পারবে না। কেন? কারণ Y1 দক্ষিণের যে অঞ্চল, রিও সেখানকার ম্যালেফিক মাউন্টেন্স থেকেই এসেছে। এই কথা শুনে গিল্ডমাস্টার চমকে ওঠেন। তোমরা কি সত্যিই সেই পাহাড়গুলোর নাম জানো? অ্যাবেল বলে, হ্যাঁ, কাইলাদি যাওয়ার পথ দেখেই বুঝেছিলাম আমরা ম্যালেফিক মাউন্টেন্সেই ছিলাম। গিল্ডও সেখানেই ছিল। গিল্ডমাস্টার বিস্ময়ে বলেন, শোনা যায় সেখান থেকে কেউ ফিরে আসে না। আর তোমরা দুজন ফিরে এসেছো? হ্যাঁ। এরপর অ্যাবেল বলে, এইসব ম্যাজিক স্টোন রিও একাই সংগ্রহ করেছে। এটাই কি তার ক্ষমতার প্রমাণ নয়? গিল্ডমাস্টার মাথা নেড়ে বলেন, এটা তার থেকেও বেশি। আমরা এখন সেটাই দেখব। ঠিক তখনই কিছু মানুষ সেখানে আসে। তাদের দেখে আমি স্বস্তি পাই। হঠাৎ তারা সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। রিও অস্বস্তি নিয়ে বলে, এটা একটু অদ্ভুত। গিল্ডমাস্টারও অ্যাবেলকে দেখে নতজানু হন। মেয়েটির নাম লিন, আরেকজন রিয়া, আর ছেলেটির নাম ওয়ারেন। ওরা সবাই অ্যাবেলকে চেনে এবং তাকে দেখে খুব খুশি হয়। তাদের দেখে গিল্ডমাস্টার বলেন, মনে হচ্ছে তোমাদের অনেক কথা বলার আছে। এই ঘরটা তোমরা ব্যবহার করতে পারো। রিওকে সঙ্গে নিয়ে সব প্রস্তুতির দায়িত্ব নেয় অ্যাবেল। গিল্ডমাস্টার নিনার সঙ্গে দেখা করে রেজিস্ট্রেশনের কাগজপত্র আনতে বলেন, আর নিনা সেগুলো আনতে চলে যায়। এই সময় রিও চলে যেতে চাইলে অ্যাবেল তাকে থামিয়ে বলে, তোমার কাজ শেষ হলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, প্রস্তুত থেকো। রিও সম্মতি জানায়। এরপর গিল্ডমাস্টার রিওকে নিজের অফিসে নিয়ে গিয়ে জানান, রিও যাদের সঙ্গে লড়াই করেছিল তারা ছিল ক্রিমসন সোর্ডের সদস্য, দক্ষ, জনপ্রিয় এবং প্রতিভাবান এক পার্টি। এতে রিও অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই ডি র্যাঙ্ক পাওয়ার যোগ্য? গিল্ডমাস্টার বলেন, অ্যাবেল এতটাই বুদ্ধিমান যে একা তাদের মোকাবিলা করতে যায়নি, আর রিও যদি তাদের সামনে টিকে থাকতে পারে তবে সে অবশ্যই উচ্চ র্যাঙ্কের যোগ্য। তিনি রিওর প্রশংসা করেন এবং বলেন, জাদুকরের মতো দেখালেও তার শরীর বেশ ভালো গঠনের। এ সময় নিনা কাগজপত্র নিয়ে ফিরে আসে। গিল্ডমাস্টার রিওকে রেজিস্ট্রেশন করতে পাঠান। নিনা ইন্টারভিউতে তার নাম, এলিমেন্ট জিজ্ঞেস করে। রিও জানায় সে পানি ব্যবহার করে। থাকার জায়গা নিয়ে প্রশ্ন করলে রিও বলে সে সদ্য এসেছে, তাই বাড়ি নেই। নিনা জানায় রেজিস্ট্রেশনের পর 300 দিন গিল্ডের লজিং রুমে থাকা যাবে। ডানজনে যাওয়ার অভিজ্ঞতা নেই শুনে সে বলে, গিল্ড প্রতি মাসে ডানজন ইভেন্ট আয়োজন করে, যেখানে অংশ নিয়ে অনেক কিছু শেখা যায়। এটা নতুন অ্যাডভেঞ্চারারদের জন্য একটি কোর্স। এই কোর্সে ডানজনের ভেতরে কি হচ্ছে, কি করা উচিত আর কি করা উচিত নয়, এসব গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। রিও কোর্সটি নিতে চাইলে নিনা জানায় এটি 1 মাসের কোর্স এবং পরশু দিন থেকে শুরু হবে। সকাল 9টার মধ্যে 3য় তলার মিটিং রুমে আসতে হবে। সময় দেখার জন্য ভেতরে একটি ঘড়ি আছে বলেও সে জানায়। ইন্টারভিউ শেষ হলে রিওর আসল রেজিস্ট্রেশন শুরু হয়। একটি ক্রিস্টাল সংগ্রহের মাধ্যমে তার গিল্ড কার্ড তৈরি হয়। কার্ডটি হাতে দিয়ে নিনা বলে, আজ থেকে তুমি একজন অ্যাডভেঞ্চারার। কার্ড পেয়ে রিও খুব খুশি হয়। রিও আর নিনা চলে গেলে গিল্ডমাস্টার স্বস্তি পেয়ে বলে, অ্যাবেল নিখোঁজ থাকার সময় শহরে অনেক দুর্ঘটনা ঘটছিল। ভাগ্য ভালো সে ফিরে এসেছে, এতে শহরের জন্য সাহায্য হবে। পরের দৃশ্যে রিও অ্যাবেলের সঙ্গে থাকে। অ্যাবেল জানায় তারা রিওর পারিশ্রমিক নিতে যাচ্ছে, কারণ রিও এখন তার বডিগার্ড। এরপর সে রিওর জন্য কাপড় আর একটি স্টিক কিনে দেবে। রিও স্টিকের কথা শুনে অবাক হয় এবং বলে, স্টিক ছাড়াও সে ভালোভাবে জাদু ব্যবহার করতে পারে, প্রয়োজনে তলোয়ারও ব্যবহার করে। অ্যাবেল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একজন জাদুকর হয়েও তলোয়ার ব্যবহার করো? মানে তোমার কাছে তলোয়ারও আছে? এরপর রিও হঠাৎ করে তার দিকে নিজের তলোয়ার ছুড়ে দেয়। অ্যাবেল অবাক হয়ে বলে, এটা কি তলোয়ার? দেখতে তো ছুরির মতোই ছোট। রিও জানায় সে তার কাছ থেকে কিছু জানতে চায়। তখন রিও বুঝতে পারে এই দুনিয়ার অনেক মৌলিক বিষয় সে এখনও ঠিকভাবে বোঝেনি। রিও অ্যাবেলের সঙ্গে কথা বলতে থাকে, সব প্রশ্ন করে, আর অ্যাবেল ধৈর্য ধরে সব ব্যাখ্যা দেয়। রিও জানতে পারে এখানে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন
আর মাসে 30 দিন একেবারে তার নিজের পৃথিবীর মতো। মানুষের পোশাক, সেন্টিমিটারে মাপ, খাবার হিসেবে কারি আর ভাত সবই একই। রিও ভাবে এটা কাকতালীয় নয়, নিশ্চয়ই তার আগে কেউ এই দুনিয়ায় এসেছিল, আর সেই ব্যক্তি রানেট। এই সব কিছুর পেছনে তারই হাত। এরপর রিও কেনাকাটা করে, প্রয়োজনীয় সব জিনিস এবলই কিনে দেয়, আর রিও তাকে ধন্যবাদ জানায়। তখন এবল বলে এখন সময়টা পারফেক্ট, সে রিওকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এড়ানো যাবে না। রাতে এবল রিওকে নিয়ে যায় পুরনো দলের কাছে। গিল্ডে সবাই জড়ো হয়েছে, কারণ এবলের দল নিরাপদে ফিরেছে। সেখানে পার্টি চলছে, সবাই আনন্দ করছে, রিও বেশ উপভোগ করে। পরের দিন পার্টির ক্লান্তিতে রিও অবসন্ন হয়ে পড়ে। নিনা তাকে থাকার জায়গা দেখায় এবং গিল্ডের একটি ঘরে নিয়ে যায়। ঘরে ঢুকে দেখা যায় সেখানে আগেই দুজন লোক আছে। নিনা পৌঁছাতেই একটি ছেলে ভীষণ লাজুক ছিল। নিনা তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার নাম রিও, আজ থেকে সে রুম নম্বর 15-তে থাকবে। সবাই তাকে স্বাগত জানায়। এরপর নিলস ও ইও নিজেদের পরিচয় দেয়। ইও এগিয়ে এসে রিওর সঙ্গে হাত মেলায়। নিনা জানায় তাকে রিসেপশনে যেতে হবে এবং যাওয়ার আগে রিওকে মনে করিয়ে দেয়, কাল ডানজিয়ন কোর্স ভুলে যেও না। নিনা চলে গেলে নিলস মজা করে বলে নিনা কত সুন্দর, আর ইও হেসে জানায় ওর জন্য এত প্রতিযোগিতা আছে যে নিলসের কোনো সুযোগই নেই। ইও রিওকে বন্ধুত্বের প্রস্তাব দিলে রিও রাজি হয়। এতে ইও খুব খুশি হয়। ঠিক তখন নিনা আবার আসে, সঙ্গে আরেকটি ছেলে, তার নাম আমন। সে জানায় তার বয়স 16 এবং পরিবারের সবাই গিল্ডের সদস্য। পরিবারকে সাহায্য করতে সে অ্যাডভেঞ্চারার হতে চায়, তাই এখানে এসেছে। নিনা জানায় কাল আমনও ডানজিয়ন কোর্সে যাবে এবং রিওর সঙ্গে যাবে। রিও রাজি হয়ে আমনের সঙ্গে পরিচিত হয়। এইভাবেই সবাই ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। এরপর দৃশ্য বদলে আমরা দেখি লিন ও অ্যাবেলের কথা। লিন অবাক হয়ে বলে আইসওয়াল এত পাতলা যে সহজেই ভেঙে যাওয়ার কথা। তাহলে রিও কিভাবে আকাশে সেটাকে শত্রু বানিয়ে আক্রমণ করল? অ্যাবেল শান্তভাবে জবাব দেয়, ঠিক সেটাই ঘটেছিল। লিন বিষয়টা বিশ্বাস করতে পারে না। সে বলে জাদু ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে কাছেই থাকতে হয়, তাই দূর থেকে রিওর পক্ষে স্পেল কাস্ট করা অসম্ভব। এতে রিও রেগে যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন রিয়া তাকে শান্ত করে বলে অ্যাবেল তো সব কিছু নিজ চোখে দেখেছে। অ্যাবেল জানায় রিও বরফের শলাকা দিয়ে আকাশের ওয়াইভানদের হারিয়েছিল ঠিকই, কিন্তু সেটা অসম্ভব, কারণ ওদের চারপাশে শক্তিশালী বাতাসের ব্যারিয়ার থাকে যা সব জাদু ঠেকিয়ে দেয়। তবুও সে বুঝতে পারে না রিও এই শক্তি পেল কোথা থেকে। রিয়া বলে এ ব্যাপারে জানে এমন একজনই আছে, বিখ্যাত মহান জাদুকর ইনফার্নো। অ্যাবেল জানায় ইনফার্নো এতটাই ভয়ঙ্কর যে এক স্পেলেই হাজার হাজার সৈন্য বা একসাথে অনেক ওয়াইভার্ন ধ্বংস করতে পারে, এমনকি পুরো শহরও। তবে সে যোগ করে এগুলো সবই গুজব। রিয়া মনে করে রিও হয়তো একদিন ঠিক তেমনই হয়ে উঠবে। লিন আশঙ্কা করে সবচেয়ে খারাপ হবে যদি রিও আর সাম্রাজ্য এক হয়ে যায়, কিন্তু অ্যাবেল নিশ্চিতভাবে বলে সেটা কখনো হবে না। কারণ হিসেবে সে শুধু বলে রিওর নামের সাথেই আছে এম্পায়ার, আর এই নাম সে পছন্দ করে না, যদিও এর কারণ সে নিজেও জানে না। অন্যদিকে এখন গল্প ঘুরে যায় রিওর দিকে, যে অনেক মানুষকে বন্ধু বানিয়ে তাদের সাথেই আনন্দে সময় কাটাচ্ছে। এইভাবেই আজকের পর্বের সমাপ্তি। এপিসোড 4-এর শুরুতে দেখা যায় রিও সেই কোর্স করছে যেখানে ডানজন সম্পর্কে শেখানো হচ্ছে। শিক্ষক বলেন ইন্ট্রোডাক্টরি কোর্স শেষ। গত 5 দিনে আমরা ডানজন এক্সপ্লোর করার গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছি। আজ বিকেলে তোমরা একটি আসল ডানজনের প্রথম লেয়ারে প্রবেশ করবে। কথা শুনে আমন একটু নার্ভাস হয়ে যায়। রিও তাকে বলে এখন থেকেই ভয় পেলে বিকেলে কি করবে, শান্ত হও। শিক্ষক আবার বলেন ভেতরে যাওয়ার আগে কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করো। রিও হাত তুলে জিজ্ঞেস করে স্যার, আগের কোনো লেয়ার ক্লিয়ার করলে সেখানে সরাসরি টেলিপোর্ট করার মতো কোনো ইনস্ট্যান্ট ট্রাভেল পদ্ধতি আছে কি? শিক্ষক অবাক হয়ে বলেন আমি ইমপ্রেসড।
সাউথ হ্যান্ডন প্রভিন্সে এমন কিছু ডানজন আছে, তবে এখানে নেই। আমিও শুধু গুজব শুনেছি, বিস্তারিত জানি না। রিও হেসে বলে, কোনো সমস্যা নেই। আমন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই ব্যাপারটা তুমি জানলে কিভাবে? রিও স্বাভাবিকভাবে বলে, এমনিই কোথাও শুনেছিলাম। বিকেলে তারা ডানজনের সামনে পৌঁছায়। শিক্ষক দেখিয়ে বলেন, এই শহরের ডানজন শহরের মাঝখানে, বলা যায় একে ঘিরেই শহর গড়ে উঠেছে। তিনি আরও বলেন, প্রতি বছর এখানে মনস্টারের সংখ্যা দ্রুত বাড়ে। একে আমরা গ্রেট টাইডাল বোর বলি। কখনো এই সময়ে কিছু মনস্টার সারফেসে উঠে আসে। তোমরা যে ডাবল ওয়াল দেখছো তা বানানো হয়েছে যেন তারা শহরে ঢুকতে না পারে। রিও বলে, মানে বাইরের দেয়াল আমাদের বাইরের আক্রমণ থেকে রক্ষা করে, আর ভেতরের দেয়াল মনস্টারদের থেকে মানুষকে বাঁচায়। আমন চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, গ্রেট টাইডাল বোর আবার হঠাৎ শুরু হবে না তো? শিক্ষক হেসে বলেন, ওটা কয়েক বছর পরপর একবার হয়। এত তাড়াতাড়ি হবে না, চিন্তার দরকার নেই। এরপর তিনি সামনে এগিয়ে বলে, গেটের পাশে গিল্ডের অফিসটা দেখছ? সবাই মাথা নাড়ে। শিক্ষক বলেন, ডানজনে ঢুকলেই এখানে তোমাদের নাম আর প্রবেশের সময় রেকর্ড হয়। তবে তোমরা যেহেতু এখনও ট্রেইনি, মানুষদের নাম আগেই কোর্সে রেকর্ড থাকায় তাদের গিল্ডে যেতে হয় না, তারা সরাসরি ডানজনে ঢুকে পড়ে। ডানজনের দিকে যেতে গিয়ে আমন ভীষণ নার্ভাস হয়ে পড়লে রিও হেসে বলে, একটু রিল্যাক্স হও। আমন মাথা নেড়ে সম্মতি দেয়। ভেতরে ঢোকার পর শিক্ষক মনে করিয়ে দেন, প্রথম লেয়ারে খুব ভয়ঙ্কর মনস্টার নেই, তবে প্রবেশদ্বারের কাছেই থেকে এক্সপ্লোর করতে হবে। সবাই রাজি হয়। রিও ও আমন সামনে এগোতেই রিও কিছু টের পায়। সে আমনকে সতর্ক করে। রিও নিচু গলায় জানায়, সামনে একটি মনস্টার আছে, সে ম্যাজিক দিয়ে আটকে রাখবে, আমন গলায় আঘাত করবে। মুহূর্তেই হাজির হয় সোলজার অ্যান্ট। অ্যাঞ্জেলের দেওয়া বই থেকে রিও জানত এর দুর্বলতা গলায়। রিও ম্যাজিক দিয়ে অ্যান্টটাকে মাটিতে চেপে ধরে, আর আমন সুযোগ বুঝে তলোয়ার দিয়ে গলায় আঘাত করতেই মনস্টারটি পরাস্ত হয়। রিও হাসি মুখে বলে, দারুণ, ম্যাজিক স্টোনটা নিয়ে ফিরি। আমন অবাক হলে রিও বোঝায়, অ্যাডভেঞ্চারারদের আই আসে ডানজনের জিনিস বিক্রি করে। এরপর সে অ্যান্টের দেহ থেকে ম্যাজিক স্টোন বের করে। ফিরে এসে নিলস ও ইও তাদের অভিনন্দন জানায়। ইও মুগ্ধ হয়ে বলে, প্রথম এক্সপ্লোরেশনেই সোলজার অ্যান্টকে হারানো সত্যিই প্রশংসনীয়। আমন লজ্জায় বলে, সে শুধু শেষ আঘাত করেছে, রিও না থাকলে পারত না। রিও পাল্টা প্রশংসা করে তার তলোয়ার চালানোর দক্ষতা। নিলস হেসে বলে, যাই হোক, তারা দুজন মিলে দারুণ কাজ করেছে। ম্যাজিক স্টোন নিয়ে তো ভালোই কাজ করেছ। আচ্ছা, কাল কি করার পরিকল্পনা? আমন বলল, আমি আবার ডানজনের ভেতরে যেতে চাই, কিন্তু একা যেতে একটু ভয় লাগে, তাই বুঝতে পারছি না যাওয়া ঠিক হবে কি না। রিও বলল, আমার সঙ্গে যাবে? আমি ডানজনের 3য় লেয়ার পর্যন্ত যাওয়ার কথা ভাবছি। রামুনও বলল, তাহলে আমিও যাব। এরপর রিও বলল, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, ওই অ্যান্ট মনস্টারটা ফার্স্ট লেয়ারে কি করছিল? জোস মাথা নেড়ে বলল, সাধারণত ফার্স্ট লেয়ারে শুধু ব্যাটস থাকে, তবে রিপোর্টে পড়েছি গত কয়েক সপ্তাহ ধরে ফার্স্ট আর সেকেন্ড লেয়ারে অ্যান্ট শোল্ডারদের দেখা যাচ্ছে। রিও চিন্তিত হয়ে বলল, তবুও ওটা সেখানে কেন ছিল? ঠিক তখনই এবল এসে বলল, ওই অ্যান্ট মনস্টারটা মাটি খুঁড়ে ফার্স্ট লেয়ারে উঠতে পারে, তাই ওটা সেখানে পৌঁছেছিল। তারপর সে সবার দিকে তাকিয়ে হেসে বলল, হাই, আমি এবল। রিও আমার বন্ধু, ওর খেয়াল রেখো। ওরা আগেই তাকে চিনত। একজন বলল, আপনি তো ক্রিমসন সোর্ড পার্টির সদস্য, তাই না? নিলস নার্ভাস হয়ে বলল, আমি একজন সোর্ডসম্যান, র্যাঙ্ক কম, কিন্তু আপনার মতো একদিন হিরো হতে চাই। আমার সঙ্গে হাত মেলাবেন? এবল হেসে করমর্দন করল, অবশ্যই, আর যাই করো সবার আগে নিজের নিরাপত্তা ভাববে। নিলস বলল, জি। রিও জিজ্ঞেস করল, এত দেরি করে গিল্ড হল রুমে কি করছো? এবল বলল, আমরা যে কোয়েস্ট করছিলাম সেটা শেষ করতে সময় লেগেছে, শেষ করেই এখানে এসেছি। ঠিক তখনই তার পার্টির সদস্যরা এসে বলল, তোমার আগে গিল্ড মাস্টারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, আর তুমি এখানে আড্ডা দিচ্ছ? এবল হেসে বলল,
আমি শুধু নতুন অ্যাডভেঞ্চারারদের একটু গাইড করছিলাম। ওয়ারেন আর দেরি না করে তাকে জোর করে টেনে নিয়ে গেল। ওরা চলে গেলে লিন চুপচাপ রিওর দিকে তাকিয়ে রইল। রিও জিজ্ঞেস করল, কিছু বলবে? লিন কিছু বলল না। রিও এসে বলল, লিন চল। তারপর রিওকে বলল, লিনের আচরণের জন্য দুঃখিত। আমাদের গিল্ড মাস্টারের সঙ্গে দেখা করতে হবে, তাই এবলকে নিয়ে যাচ্ছি। রিও হেসে বলল, কোনো সমস্যা নেই। তারপর তারা সবাই সেখান থেকে চলে গেল। তাদের চলে যাওয়ার পর বলল, রিয়া তো একেবারে স্বর্গের ফেরেশতার মতো লাগে। নিলস বলল, আর এবেল, সে তো সত্যিই দারুণ। রিও একটু বিরক্ত হয়ে বলল, এতটা মুগ্ধ হওয়ার মতো কি আছে ওদের মধ্যে? পরের দৃশ্যে রিয়া লিনকে বলল, তোমার রিওর দিকে ওইভাবে তাকানো উচিত হয়নি। লিন বলল, এবেল বলেছিল রিও নাকি অসাধারণ একজন ম্যাজিশিয়ান, তাই দেখতে চেয়েছিলাম। এবেল তখন বলল, এত তাড়াহুড়োর কি আছে? খুব শিগগিরই নিজের চোখেই রিওর শক্তি দেখবে। এদিকে এমন একাই ডানজনে যাচ্ছিল। রিও ডেকে বলল, দাঁড়াও, আমিও আসছি। তারা গিল্ডের রেজিস্ট্রেশন করে ডানজনের ভেতরে ঢুকে অনেক মনস্টার পরাস্ত করল। এমনও দারুণ লড়ল। রিও বলল, আজ তুমি সত্যিই খুব ভালো করেছ। এমন হাসি মুখে ধন্যবাদ জানালো। বিশ্রামের সময় রিও বলল, তোমার তলোয়ার চালানোর ভঙ্গি এবেলের মতো। তোমার শিক্ষক কি গ্রামের একজন অ্যাডভেঞ্চারার ছিলেন? এমন বলল, হ্যাঁ, কিরো। তিনি রয়্যাল ক্যাপিটালের হিউমে স্কুলে শিখেছিলেন। আমার স্টাইলও সেখান থেকেই। রিও বলল, এভাবে অনুশীলন চালিয়ে গেলে তুমি আরও শক্তিশালী হবে। এমন হেসে বলল, তুমি তো শুধু ম্যাজিশিয়ান নও, তলোয়ারও ভালো চালাও। রিও বলল, আমারও একজন শিক্ষক ছিলেন। যদি ক্লান্তি কেটে যায় তাহলে চলব? হ্যাঁ, চলি। রিও যোগ করল, চাইলে আরও বিশ্রাম নিতে পারো। তোমার স্টাইল শক্তিক্ষয়ী, তবে পুরো আয়ত্ত করলে বেশ নিরাপদ। সবচেয়ে জরুরি হল স্ট্যামিনা বাড়ানো। আমি একবার এবেলের সঙ্গে ভ্রমণ করেছি। সে ভোরে উঠে প্রতিদিন অনুশীলন করত। প্রতিভা থাকলেও সে কঠোর পরিশ্রম করত। এতে অনুপ্রাণিত হয়ে এমন বলল, আমিও ততটাই পরিশ্রম করব। রিও মৃদু হেসে বলল, সেটাই তো চাই। পরের দৃশ্যে রিও কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার রুমমেটদের জানালো যে, আমার আজকের পরিকল্পনা একেবারেই আলাদা। আজ আমি ডানজনে যাচ্ছি না। এরপর রিও সবার আগে লাইব্রেরিতে ঢোকে। লাইব্রেরিয়ান তাকে বলে, অ্যালকেমি জানতে চাইলে এখান থেকেই পড়া শুরু করো। রিও মাথা নেড়ে বলে, ঠিক আছে। সে একের পর এক বই তুলে দেখে এবং বিড়বিড় করে, উফ, এত বই, কোথা থেকে শুরু করব? পরের দৃশ্যে দেখা যায় রিও বাইরে বসে গভীর চিন্তায় ডুবে আছে। এখন তার কি করা উচিত? হঠাৎ আকাশে গ্রহণ লাগে। চারপাশে তাকিয়ে সে দেখে আশেপাশে সব মানুষ এক নিমিষে উধাও। তার বুক ধড়ফড় করতে থাকে। কিছু একটা অদ্ভুত লাগছে। ঠিক তখনই তার ওপর আগুনের আক্রমণ নেমে আসে। রিও দ্রুত আইসশিল্ড ব্যবহার করে তা প্রতিহত করে। বিস্ময়ে বলে, এত শক্তিশালী আক্রমণ, কার এটা? সে বুঝতে পারে আক্রমণটি এক মেয়ের। মেয়েটি সামনে এসে ঠান্ডা গলায় বলে, এখানে একজন মানুষ আটকে পড়বে ভাবিনি। সমস্যা নেই, একে এখানেই শেষ করব। রিও ভাবে, ভীষণ শক্তিশালী। এটা কি কোনো আকুমা? হলে তো বড় বিপদ, পালাতে হবে। সে সরে যেতে চাইলে মেয়েটি আবার আগুন ছুড়ে দেয়। রিও একের পর এক শিল্ড বানিয়ে নিজেকে রক্ষা করে, কিন্তু আগুনের আঘাতে শিল্ডে ফাটল ধরে। এরপর মেয়েটি উইন্ড ম্যাজিক ব্যবহার করে। ঝড়ের আঘাতে রিও শিল্ড ভেঙে যায়, তবে শেষ আঘাত কোটে লাগায় সে গুরুতর আহত হয় না। মেয়েটি বিস্ময়ে বলে, এটা তো ফেয়ারি কিংয়ের কোট। তাহলে তোমাকে হারানো সহজ হবে না, তলোয়ার ব্যবহার করতে হবে। সে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়ে। রিও তলোয়ার তুলে প্রতিরোধ করে। শুরু হয় তীব্র লড়াই। দুজনেই সমান তালে লড়ছে। হঠাৎ মেয়েটি পেছনে সরে দ্রুত সামনে এসে আঘাত করে। রিও অল্পের জন্য এড়ায়। তারপর সে পাল্টা একের পর এক আইসিকল ছুড়ে দেয়, কিন্তু মেয়েটি অবিশ্বাস্য দ্রুততায় সব আক্রমণ এড়িয়ে যায়।
রিও বিস্ময়ে ফিসফিস করে, এত দ্রুত সে কিভাবে? এটা কি তবে? রিও এখনও উইন্ড ম্যাজিক ব্যবহার করছে না। মেয়েটি তার সব আক্রমণ দক্ষতার সঙ্গে এড়িয়ে আবার ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তেমন কার্যকর আঘাত হানতে পারে না। রিও বুঝে যায় সে যদি এভাবেই ডিফেন্সে থাকে মেয়েটি তাকে হারাতে পারবে না, যদিও তার আক্রমণ বেশ শক্তিশালী। হঠাৎ মেয়েটি বলে ওঠে, ফেয়ার কিং তোমাকে নিজের তলোয়ারও দিয়েছে, আসলে তুমি কে? বলেই সে আগুনের আক্রমণ ছোড়ে, কিন্তু রিও মুহূর্তেই আইসিকল দিয়ে তা থামিয়ে দেয়। এতে মেয়েটি ক্ষিপ্ত হয়ে বলে, তুমি এত দ্রুত কাস্টিং করছো কিভাবে? তুমি তো এক দানব, তোমাকে মারকে মারতেই হবে। সে আবার ঝাঁপিয়ে পড়ে, একের পর এক আক্রমণ চালায়, আর রিও সেগুলো ঠেকিয়ে যায়। রিও আবার আইসিকল ব্যবহার করলে মেয়েটি শিখা জ্বালিয়ে বরফ গলিয়ে দেয়। তাচ্ছিল্যের স্বরে সে বলে, তুমি কি শুধু শুধু এটুকুই পারো? সে মাটিতে আঘাত করে সামনে একটি শিল্ড তোলে যাতে আইসিকল ঠেকানো যায়, কিন্তু রিও কৌশল বদলে ওপর দিক থেকে আক্রমণ করে, আর অপ্রস্তুত অবস্থায় মেয়েটি আঘাত পায়। রিও হেসে বলে, এবার এই লড়াই এখানেই শেষ করব। সে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে, মেয়েটিও পাল্টা আক্রমণ করে। ঠিক তখন রিও দেখে মেয়েটি মুহূর্তেই নিজের ক্ষত সারিয়ে ফেলেছে। বিস্ময়ে তার মনোযোগ সরে যায়, আর সুযোগে মেয়েটি তাকে আঘাত করে এক ভবনের ছাদে ছুঁড়ে ফেলে। মেয়েটি উঠে দাঁড়াতেই আকাশে বৃষ্টি শুরু হয়। পানির ফোঁটা গায়ে পড়তেই তার শরীর জ্বলে ওঠে। বোঝা যায় রিও এমন এক ড্রেন স্পেল ব্যবহার করেছে যা তাকে ভেতর থেকে ক্ষয় করছে। রিও আবার উঠে দাঁড়িয়ে তার সামনে আসে, লড়াই চালাতে প্রস্তুত। মেয়েটি প্রচণ্ড রেগে গিয়ে একসঙ্গে বহু শিখা ব্যবহার করে, কিন্তু তখন গ্রহণ ধীরে ধীরে শেষ হতে থাকে। সে শান্ত স্বরে বলে, দুঃখিত, আমার সময় ফুরিয়ে গেছে। তোমার সঙ্গে লড়াই করে ভীষণ আনন্দ পেয়েছি। অনেক দিন পর এমন লড়াইয়ের স্বাদ পেলাম। রিও গম্ভীরভাবে বলে, চুপ করো, এখান থেকে চলে যাও। মেয়েটি হালকা হেসে বলে, ভেবেছিলাম তুমিও লড়াইটা উপভোগ করছিলে, ভাবিনি এমনটা হবে। ক্লোস্টারের ব্যাপারটা খুব, এই শক্তিটা ছিল বিশেষ, এমনকি আমি নিজেও একে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এ কথা শুনে রিও জিজ্ঞেস করল, ক্লোস্টার কে? মেয়েটি শান্তভাবে বলল, আমার নাম লিওনোর উরাকা, তোমার নাম কি? রিও উত্তর দিল, আমি রিও, আর তুমি একজন কাকুমা, তাই না? এ কথা শুনে লিওনোর বিস্মিত হল, তুমি আমাদের আকুমাদের সম্পর্কে জানো? তাহলে তো তোমাকে মেরে ফেলা উচিত ছিল, কিন্তু তুমি বেশ শক্তিশালী। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে হারাতে পারিনি, আশা করি আবার দেখা হবে। রিও ঠান্ডা গলায় বলল, আমি কিন্তু আবার দেখা করতে চাই না। লিওনোর হেসে বলল, চিন্তা করো না, তুমি এতটাই শক্তিশালী যে আবার আমাদের লড়াই হবেই। হয়তো পরের বার আমি নিজেই লড়ব, নয়তো আমার মতো কেউ। তবে তোমাকে মারার সুযোগ অন্য কাউকে দিও না, কারণ তোমাকে মারব আমি। পরের বার দেখা হওয়ার আগে আমি আরও শক্তিশালী হব। এ কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল। সব শান্ত হলে রিও দীর্ঘশ্বাস ফেলল। কেমন করে যেন বেঁচে গেলাম। এই কোটটা না থাকলে কাঁধে বড় ছিদ্র হয়ে যেত। সে ক্লান্ত গলায় বলল, ভীষণ ক্লান্ত লাগছে, মাথাও ব্যথা করছে। কিছু বই কিনে ফিরে যাই, আগে টাকা তুলতে হবে। টাকা তুলতে গিয়ে সে দেখে তার অ্যাকাউন্টে বেশ অনেক টাকা জমা। গিল্ড মাস্টারকে দেওয়া Y1 ম্যাজিক স্টোনগুলোর মূল্যই সেটা। রিও স্বস্তির হাসি দিল, কিছুদিন অন্তত টাকার চিন্তা নেই। রুমে ফিরে দেখে রুমমেটরা কেউ নেই, তাই ভাবল বইয়ের দোকানেই যাই। ঠিক তখন নিচ থেকে গোলমালের শব্দ এলো। নিচে তাকিয়ে দেখল কয়েকজন মিলে আমন, নিলস আর ইতোকে মারছে। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গিয়ে নিজের শক্তিতে একে একে সবাইকে অজ্ঞান করে দিল। তাদের নেতা রাগে ফেটে পড়ল। নিলস বলল, ওই রুম 1-এর ডন। রিও মাথা নেড়ে বলল, ও তাহলে এই সেই ডন। ডন ঝাঁপিয়ে পড়তেই রিও পাশ কাটিয়ে তলোয়ার সোজা তার পেটে ঢুকিয়ে দিল। ব্যথায় সে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর রিও ইউতোকে একটি পোষণ দিয়ে বলল, তুমি তো প্রিস্ট, আগে এটা খাও। ইউতো মাথা নেড়ে পোষণ পান করল। পরের দৃশ্যে দেখা গেল তারা তখন স্নান করছিল।
এদিকে ইতো তার হিলিং পাওয়ার দিয়ে রিওর আগের আঘাতটি সারিয়ে দেয়। রিও তাকে ধন্যবাদ জানালে ইতো হেসে বলে, কোনো সমস্যা না, তবে আঘাতটা খুব শক্তিশালী ছিল, হৃদয়ে লাগলে তুমি হয়তো বাঁচতে না। রিও জানায়, সে আমার হৃদয় লক্ষ্য করেই আক্রমণ করেছিল, কিন্তু ঠিক সময়ে এড়িয়ে যাওয়ায় বেঁচে গেছি। নীলস অবাক হয়ে বলে, তুমি এত শক্তিশালী হয়েও এমন অবস্থায় পড়লে? শেষ পর্যন্ত কার সঙ্গে লড়ছিলে? রিও প্রতিপক্ষের পরিচয় গোপন রেখে শান্তভাবে বলে, সময় হলে সব বলবো, আপাতত একটু বিশ্রাম নিই। চোখ বন্ধ করে বিশ্রাম নিতে নিতে তার মনে পড়ে লিওনোরের কথা। তার মতো আরও অনেকে আছে, অর্থাৎ আরও আমা। রিও মনে মনে ভাবে, আসলে কি চলছে? যেভাবেই হোক সত্যিটা জানতে হবে, তবে এখন বিশ্রামই ভালো। এভাবেই পর্বের সমাপ্তি। ভালো লাগলে লাইক দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।